মোহাম্মদ মুসলিউদ্দিন। আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি কাকা ফুফি সহ আমার ছোট একটা ভাই আর ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। বরিশাল শহর থেকে বেশ দূরে কোন এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা ছিল একান্নবর্তী এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক, যদিও আমার আব্বা কৃষি কাজ করে, কিন্তু তার পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণের জায়গা সম্পত্তি আছে। ওই জায়গাগুলো বাগা বন্ধক বর্গা দিয়ে আমার বাবা আমাদের পরিবারটা খুব ভালোভাবে চালিয়ে আসছিল। ছোটোবেলা থেকে আমার খুব সুখে শান্তিতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আসলে স্কুলে খুব বেশি দূর পড়াশোনা করার সৌভাগ্য আমার হয়নি। আমি তখন সবেমাত্র ক্লাস 3-তে পড়ি। আমার বয়সে যারা ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করলে মানে অনেক দূর পর্যন্ত পড়াশোনা হয়ে যেত। সে সময় ক্লাস 5 পাস একটা মানুষে অনেক বেশি শিক্ষিত। আমাদের এলাকায় সে সময়টাতে ছিল না কোনো ভালো স্কুল প্রতিষ্ঠান, তেমন কিছুই ছিল না। স্কুলে পড়ার জন্য মাইলের পর মাইল পায়ে হেঁটে গ্রামের পর গ্রাম পেরিয়ে আমাদের স্কুলে যেতে হতো। তারপরেও যেহেতু আমার বাবার মোটামুটি বিত্তশালী একজন ব্যক্তি ছিল, সেক্ষেত্রে বাবার ইচ্ছে হলো যে বাবার বড় ছেলেটাকে বাবা একটু পড়াশোনা করাবে। যাই হোক, আমি একটু একটু পড়াশোনা করেছি। সে সময় নিজের নাম লিখতে পারা একটা মানুষই ছিল অনেক বড় মাপের শিক্ষিত। আমি তখন নিজের নামটা খুব ভালো করে লিখতে পারতাম এবং সুন্দরভাবে আমি রিডিংও পড়তে পারতাম, চিঠিও লিখতে পারতাম। এমন করেই আমার শৈশবের দিনগুলো কাটে। দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মাশাআল্লাহ আমি অনেক বড় হই। আমি যখন বড় হই তখন আমার আব্বা অনেকভাবেই দুর্বল হয়ে পড়ে। আগে যেরকম মাঠে ঘাটে কাজ করতো, কিন্তু এখন আর মাঠে আগের মতো কাজ করতে পারে না। মাঠে কাজ করা আমার আব্বার হয়ে ওঠে না। তো বাবা সেই সময় চিন্তা করে যে বাবা অন্য কোনো একটা বিজনেস শুরু করবে, কিন্তু অন্য কী ধরনের ব্যবসা করবে সেরকম ব্যবসার কোনো আইডিয়া আমার বাবার মাথায় ছিল না। কিন্তু কে জানি একজন আমার আব্বাকে বুদ্ধি দেয় যে একটা কাজ করো, তুমি কিছু গরু নিয়ে আসো এবং গরু বলতে গাভী নিয়ে আসো এবং সেই দুধ দেওয়া গাভীগুলোকে মানুষের কাছে দাও। দেওয়ার পরে যেগুলো বাছুর হবে তা তো হবে, আর দুধ যে পাবে দুধ বাজারে বিক্রি করে অর্ধেক তারা নেবে অ্যান্ড অর্ধেক টাকা তোমাকে দেবে। এভাবে হচ্ছে তুমি গরু হচ্ছে ভাগা দাও। এই একটা সিস্টেম আমার বাবাকে কে জানি শিখিয়ে দেয়। এবং আমার বাবাকে এই জিনিসটা শিখিয়ে দেওয়ার পরে আমার বাবা তখন করলো কি, বিভিন্ন জায়গা থেকে গোয়াল থেকে গরু কিনে নিয়ে আসে যেগুলোতে ভালো ওলান আছে এবং ভালো দুধ দেবে। ভালো দুধ দেওয়া গাভী আমার বাবা তখন বিভিন্ন জায়গা থেকে কিনতে শুরু করে এবং ওই গাভীগুলোকে গ্রামের বিভিন্ন জায়গায় আমার আব্বা হচ্ছে বাগা দিত। গাভী ওনারাই পালবে, ওনারাই তক্ত তালাশ করবে, ওনারাই সব কিছু করবে, কিন্তু দুধ দোহাবে। দুধ দোয়ানোর পরে দুধ বাজারে বিক্রি করবে, সেই অর্ধেক টাকা আমার বাবাকে দিবে আর অর্ধেক টাকা তারা নিয়ে যাবে। এরকম করে আমার বাবা তখন একটা ব্যবসা শুরু করে এবং ব্যবসা শুরু করার সুবাদে আমার বাবা তখন সেই ব্যবসার সাথে আমাকে সহ জড়িত রাখে। আমাকে বলে যে বিভিন্ন জায়গায় আমি গরু বাগা দিয়েছি এবং তুই ওই গরুগুলোকে দেখতে যাবি। গরুর কী অবস্থা, গরুর তক্ত তালাশ ঠিক মতো নেয় কিনা, গরুর খোঁজখবর নেয় কিনা। ওই সময় জার্সি গরু খুব কমই ছিল, ছিলই না বললে চলে। তো আমার আব্বা অনেক টাকা দিয়ে একটা জার্সি গরু কিনে, অনেক টাকা দিয়ে। তো কেনার পরে ওই গরুটা আমার বাবা মহিউদ্দিন নামের আমাদের একজন লোক আছে, আমাদের বাড়ির পাশেই, তিনি অনেক গরিব একজন মানুষ। ওই মহিউদ্দিনের বাড়িতে আমার বাবা ওই জার্সি গরুটা দেয় এবং আমার বাবার চিন্তাভাবনা হচ্ছে ওই গরু থেকে একটু বেশি দুধ আসবে এবং সেই দুধের একটা বড় বেনিফিট আমার বাবাও পাবে, আবার মহিউদ্দিনও পাবে। কারণ মহিউদ্দিন কাকা এমন মাপের একজন মানুষ, তিনি কিন্তু গরু ছাগলের প্রতি অনেক বেশি সদয়বান। গরু ছাগল তিনি খুব ভালো করে দেখে এবং এগুলোর প্রতি ওনার অনেক টান ভালোবাসা। গরু ছাগলের প্রতি উনি অনেক আকুতি ভালোবাসা অনেক বেশি। তো সেই জায়গা থেকে সে তখন করলো কি, ওরকম করে ওই মহিউদ্দিনকে আমার বাবা গরুটা দিল। দেওয়ার পরে দেখা যায় নর্মাল গরুগুলো যে পরিমাণের দুধ দিত, মহিউদ্দিনের কাছে দেওয়া ওই গরুটার সে পরিমাণের দুধ আমার আব্বা পাইতো না। দুধ ঠিকই দিত, কিন্তু আমার আব্বার চিন্তা ভাবনা হচ্ছে এইটা যে মেবি মহিউদ্দিন দুধ আমার আব্বা তো সকালবেলা যাইতো, আমার আব্বা প্রতিটা বাড়িতে যাইতো। ব্যাপারটা ছিল এরকম যে সকালবেলা বাবা ঘুম থেকে উঠে এক বাড়িতে যাবে, ওই বাড়ির দুধ দোহানো হইলে বাবা আরেক বাড়িতে যাবে এবং আরেক বাড়ির দুধ দোহানো হলে বাবা আরেক বাড়িতে যাবে। ওরকম করে প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে আমার বাবা দেখবে যে কতটুকু দুধ উঠলো এবং সেটাকে আমার বাবা তার লোক দিয়ে বাজারে পাঠাবে। বিক্রি করে অর্ধেক টাকা বাবা নিবে এবং বাকি অর্ধেক টাকা যে লোকে গরু পালতেছিল তারে দিবে। এটাই ছিল আমার বাবার ব্যবসা এবং সেই ব্যবসা আমার বাবা করতো। তো এমন করতে করতে মহিউদ্দিনের বাড়িতে যে গরুটা দিল ওই গরুটার মোটেও দুধ আসে না, দুধ হয়ই না। আমার আব্বা তখন একদিন টেনশনে পড়ে রাতের বেলা আমাকে ডেকে বলতেছে যে মুসলিউদ্দিন, একটা কথা বলি,
আমার কাছে তো ব্যাপারটা খুব সন্দেহ লাগতেছে। আমি তখন বললাম যে কী ব্যাপার? আমার বাবা বলে, দেখ মুসলিউদ্দিন লোকটা যতটাই আমরা তারা সৎ মনে করি, নিষ্ঠাবান মনে করি, ভালো মানুষ মনে করি, আদৌ কিন্তু সে ভালো কোনো মানুষ না, সে কিন্তু খুবই খারাপ একটা মানুষ। আমার আব্বার এই কথা শোনার পরে আমি তখন খুব অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করলাম যে কেন বাবা, তোমার কাছে মুসলিউদ্দিন কাকাকে নিয়ে এরকম বাজে মন্তব্য কেন আসতেছে? কাকা তো যথেষ্ট পরিমাণের ভালো মানুষ আমার কাছে মনে হয়, এবং তিনি সর্বদিক থেকেই পারফেক্ট, অনেক ভালো একটা মানুষ, তুমি তাকে নিয়ে কেন এরকম বাজে চিন্তা করতেছো? আমার আব্বা তখন আমাকে বলে যে দেখ, আমি তোকে একটা কথা বলি, তুই খুব মনোযোগ দিয়ে শোন। গরু যে পরিমাণের দুধ দেয়, নর্মাল গরুগুলো যে পরিমাণের দুধ দেয়, এই জার্সি গরুটা তার চেয়েও আরও অনেক বেশি দুধ দেওয়ার কথা, কিন্তু এটা মোটেও দুধ দেয় না। আমার কাছে কি মনে হয় জানিস, শেষ রাতের বেলায় এই মুসলিউদ্দিন মনে হয় তার গরুর দুধটা গোপনে দোহাই ফেলে, গোপনে গরুর দুধ দহন করে দুধটাকে রেখে দেয় ঘরের ভিতরে। এরপরে সকালবেলা আমি যখন যাই তখন আমার সামনে আবারও দোহায়। কারণ আমি যখন গরুর বাটানে হাত দিই, মানে গরুর দুধের বাটানে হাত দেওয়ার পরে আমি দেখতে পাই যে বাটানে কোনো দুধ নেই, মানে গরুর গোডাউনে কোনো দুধ নেই। মানে আমার কাছে মনে হয় যে রাতের বেলায় ও গরুর দুধ দোহাই ফেলে। আমি তখন বললাম যে বাবা, তোমার কথা মনে হয় ঠিক আছে, আমার কাছেও এটা মনে হচ্ছে। আমার আব্বা তখন বলে, একটা কাজ কর, তুই রাতের অন্ধকারে গিয়ে মানে ওর গরু ঘরের পিছনে বসে থাকবে, মানে ওর যেখানে গরুটা রাখে এই গরু ঘরের পিছনে তুই বসে থাকবে। রাতের বেলায় তারা স্বামী স্ত্রী মিলে যখন গরুর দুধ দোহাইতে যাবে, ওই সময় তুই তাদেরকে হাতে নাতে ধরবি। আমার আব্বা এটা আমাকে শিখিয়ে দেয়। তো শিখিয়ে দেওয়ার পরে আমি তখন আব্বার কথা মতো চিন্তা করলাম যে আরে, বাবার কথা তো ঠিকই আছে, বাবা যেটা আমারে বললো এটা যদি আমি করতে পারি তাহলে হাতে নাতে ধরবো জামাই বউরে। এবার আমি তখন করলাম কি, এর পরের দিনে আমি তখন ওনার এই গরু ঘরের পেছনে বসে আছি। ভাই প্রচণ্ড রকমের মশা, এই মশার, আমি কিন্তু তখন তাগড়া জোয়ান, একদম যুবক, গরু ঘরের পিছনে বসে আছি এবং দেখতেছি যে তারা রাতের বেলায় আইসা গরু দোহাই কিনা। তো এই রাতটা কেটে যায়, আমি ফজর পর্যন্ত বসে থাকি, বাট একটা মানুষও ঘর থেকে বেরো হয় না, গরুর দুধ দোহায় না। তখন আমি সকালবেলা আমার আব্বার কাছে আবার গেলাম, সারাটা রাত তো অঘুমা। বাবা বলে, কিরে বাবা, কোনো নিউজ আছে? আমি বললাম, বাবা রাতের বেলায় তারা একজনও ঘর থেকে উঠে নেয়, গরুর দুধে দোহায় নেয়। আমার আব্বা বলে, তাইলে মনে হয় আজকে অনেক ভালো দুধ পাবো, এটা আমার বাবা বলতেছে। আমি বললাম ঠিক আছে। তো যেহেতু সারা রাত জেগেছিলাম, ঘুমাইতে পারিনি, পরে আমি ঘুমাইতে গেলাম। আমি যখন ঘুমাইতে গেলাম, ঘুমিয়ে পড়ছি, ওই সময় কয়টা বাজে আমি কইতে পারবো না, আমার আব্বা এসে আমাকে ধমকাধমকি শুরু করছে যে এই মুসলিউদ্দিন ঘুম থেকে উঠো উঠো, ধমকাচ্ছে। আমি তখন উঠলাম যে বাবা কী হয়েছে? আমার আব্বা বলে, তুমি কি সত্যি সত্যি এই মহিউদ্দিনের বাড়ির পিছনে দাঁড়াইছিলা, গরু ঘরের পিছনে দাঁড়াইছিলা, নাকি অন্য কোথাও গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করছো? আমি তখন ডিরেক্টলি আমার আব্বাকে বলতেছিলাম যে না আব্বা, আমি তো মুসলিউদ্দিনের বাড়ির পিছনেই দাঁড়াইছিলাম, সেখানেই দাঁড়িয়েছিলাম। আমার আব্বা বলে, না তুমি সেখানে দাঁড়িয়েছিলে না, তুমি যদি সেখানে দাঁড়িয়েই থাকতা তাহলে কিভাবে মুসলিউদ্দিন প্রত্যেকদিন যে পরিমাণের দুধ আমি পাই ওর গরুতে একই পরিমাণের দুধ পাইছে, আমি তো বেশি দুধ পাইলাম না, তার মানে হচ্ছে তুমি বাড়ির পিছনে দাঁড়াইছিলে না। আব্বা তখন আমাকে খুব ধমকায়, কিরে এত পরিমাণে ধমকায়, আমি তো দাঁড়িয়েছিলাম। বাবা আমাকে এরপরের দিন রাতে বলে, আজকে রাতেও দাঁড়ায় থাকবা। একইভাবে আমি তখন আজকে রাতেও দাঁড়িয়ে আছি, গরু ঘরের পিছনে যে প্রচুর মশা কামড়াচ্ছে, ওই মশার কামড়ের মাঝেও আমি তখন দাঁড়ায় আছি যে যাই হোক, গরুর দুধ দোহাইতে আসলে আমি ধরবো। কিন্তু ভাই সেদিনও রাতটা কেটে সকাল হয়ে গেল, একটা মানুষও গরু ঘরের ভিতরে ঢুকলো না। সকালবেলা গিয়ে বাবারে বললাম, বাবা আজও তো আমি গরু ঘরের পিছনে দাঁড়িয়েছিলাম, কিন্তু একটা মানুষও গরু ঘরে ঢুকলো না। আমার আব্বা বলে, তাইলে আজকে দুধ দোয়ানোর সময় তোর নিয়ে যাবো। এবার আমার আব্বার সহ গেলাম, আমি সহ গেলাম, গরুর দুধ দোয়াইছে, একই পরিমাণে দুধ পাচ্ছে, বেশি নাই। আব্বা তখন খুব টেনশনে পড়ে গেল, আমিও খুব টেনশনে পড়ে গেলাম। বাপ আর আমি মিলে, বাপ বেটা মিলে, আমার আব্বা বলতেছে আজকে তৃতীয় দিন, আজকে লাস্ট বারের মতো তুই তার গরু ঘরের পিছনে দাঁড়ায় থাক। আমার কাছে মনে হয় তারা খুব গোপনে, মনে হয় কোনো লাইট ব্যবহার করে না, কোনো টর্চ লাইট বা কোনো কিছু ব্যবহার করে না, কোনো হারিকেন ব্যবহার করে না, চুপি চুপি গরু ঘরের দুয়ার খোলে এবং খুলে তারপরে গরুর ভিতরে, মানে গরু ঘরের ভিতরে ঢুকে এবং ঢুকার পরে মনে হয় তারা গরুর দুধ দোহায়। এটা আমার বলতেছে, আমার আব্বা বলতেছে যে তুই একটা খেয়াল করবি, তুই কি শুধু ঘরের পিছনে দাঁড়িয়ে থাকিস? আমি বললাম হ্যাঁ দাঁড়িয়ে থাকে। বাবা বলে, না, বেড়ার ফাঁক দিয়ে তুই গরুর দিকে তাকায় থাকবি, যখন দেখবি গরু অনেক লাফালাফি করতেছে, অনেক এরকম মানে মানে করতেছে, তখনই তুই করবি কি যে ভালো করে তাকাবি বা টর্চ লাইট মারবি অথবা হারিকেন দিয়ে দেখবি যে ভিতরে কেউ আছে কিনা। আমি বললাম ঠিক আছে। তো বাবা এবার আমাকে আবার নতুন করে শিখিয়ে দিল, এক বাবার নতুন ফর্মুলা মতো। এবার আমি আবারও সেম একইভাবে ওইখানে গিয়ে দাঁড়িয়েছি, গুটগুটে রাতের অন্ধকার, মাথার উপরে চাপটাও ছিল, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে যে গরুর দুধ দোহাইতে গেলেই আমি হাতে নাতে ধরবো। কিন্তু ভাই সেই সময় আমি কাউকে যেতে দেখি না। তবে শেষ রাতের দিকে একটা ঘটনা ঘটে। শেষ রাতের দিকে গরুটা অনেক মোচড় মাছর করে, মানে অনেক শব্দ করতেছে। তো আমার কাছে তখন মনে হয় তারা গরুর দুধ দোহাইতে ঘরে ঢুকছে। এবার আমি কি করলাম, মানে বেড়ার ফাঁকি দিয়ে গরুর দিকে তাকিয়ে আছি, দেখলাম যে গরুর নিচে কাউকে দেখা যাচ্ছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে ভাই হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখতেছি আমার দুই পায়ের মধ্যে দিয়ে একটা দুধরাজ সাপ চলে যাচ্ছে। এখন এই সাপ দেখার পরে যখন দেখলাম যে সাপ আমার পায়ের নিচে দিয়ে যাচ্ছে, মানে এই দুধরাজ সাপে মূলত গরুর দুধ খাইতো।
এই সাপ যখন চলে যাচ্ছে আমি তখন মা গো বলে চিৎকার করি, এবং চিৎকার করি এত জোরে আশেপাশের সমস্ত বাড়ির মানুষ উইঠাই আইসা আমাকে ধৈরাই এলোপাতারে গরু চোর বইলা মারতে শুরু করে। মারতেছে 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 এমনভাবে মারতেছে, আমি বারবার বলতেছি যে আমার বাবা অমুক, আমি অমুক, আমি অমুক, না আমার কোনো কথা শোনে না। আমি বলে আমি মুসলিউদ্দিন, আমার কথা শোনেই না। ধৈরেই আমার এলোপাতারে গরু চোর বলে পিটাইতেছে। এবার হঠাৎ করে আমার বলতেছে এনে তুই আসছিস কেন? এখন আমি তো এটা বলতে পারি না যে তারা গরুর দুধ দোহাই কিনা, এটা দেখার জন্য আসছে, চেক করার জন্য আসছে। এটা না বইলা মহিউদ্দিন কাকার একটা মেয়ে আছে, নাম হচ্ছে মায়া। আমি তখন বলতেছি আমি মায়ার কাছে আসছি, মায়ের সাথে আমার রিলেশন আছে, মানে মায়ের সাথে আমার প্রেম আছে। মানে হঠাৎ করে এটা যে আমার মুখ থেকে কীভাবে বেরোইলো আমি নিজেও জানি না। আমি এটা কীভাবে বলে দিলাম, আমি এটা বলার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি হঠাৎ করে বলে দিলাম যে আমি মায়াকে দেখতে আসছি, মায়ের সাথে আমার প্রেম আছে। ভাই এই কথা বলার পরে তো এবার তো পাইছে গ্রামবাসী। মায়াও তখন দাঁড়াই আছে, মায়াও তখন যুবতী একটা মেয়ে, ওই তখন দাঁড়াই আছে। আমার বাবাও তখন সকালবেলা আসছে, আইসা বাবা তখন সবাইরে বকাবাধ্য করতেছে, হ্যাঁ আমার ছেলেরে মারছো, এত বড় সাহস, আমার ছেলের গায়ে কেন তোমরা হাত দিলা, এটা ওইটা বললে আমার বাবাকে সবাই অনেক বেশি বকাবাধ্য করতেছে, মানে আমার বাবা সবাইকে অনেক বকাবাধ্য করতেছে। যাই হোক, একটা টাইমে তখন আমাকে ওখান থেকে ছেড়ে দিল। আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি ওখান থেকে তখন চলে আসলাম। আমার বাবা তখন নিয়ে আসলো, আইনা বাবা আমরা বলতেছে কী রে তোরে নাকি মানুষ মারার সময় তুই নাকি বলছিস যে তুই মায়ের কাছে গেছিস, মায়ের সাথে তোর প্রেম আছে। আমি বললাম বাবা মানুষ যখন আমার মারা শুরু করছে এলোপাথারিকভাবে, তখন আমি কি বলছি না বলছি আমি বলতে পারবো না। আমার আব্বা বলে এটা একটা কাজ করলে তার যুবতী একটা মেয়ে, মেয়েটার একটা কলঙ্ক হয়ে গেল না, মেয়েটার আর বিয়ে হবে। আমি বললাম বাবা কী বিয়ে হবে কি হবে না ওটা তো আমি জানি না, কিন্তু আমি তো মায়ের মুখী হইয়া এই কথাটা বলে ফেলছি। আমার আব্বা বলে যাই হোক কামটা তুই ভালো করস নাই, এটা বললো। তো এবার আমি চুপচাপ বসে আছি, এখন কি করবো? আব্বুর কথা মতো আব্বুরে বললাম যে দুধরাজ সাপ আইসা দুধ খাইছে। পরে আমার আব্বা গিয়ে ওই মহিউদ্দিন কাকারে বললো যে তোমার মানে ঘর এটা থেকে এটাতে গরু রাখো না, দুধরাজ সাপ রাতের বেলায় সে দুধ খায়, এটা মানে বলে দিচ্ছে। এবং আমার ছেলে এটা দেখার জন্য আসছে যে সাপে দুধ খায় কি না, এটা দেখার জন্য আসছে, এটা ওনাকে জাস্ট বুঝে উঠছে আমার আব্বা বলে দিছে। যাই হোক, কিন্তু গ্রামবাসী তো এটা বুঝে নাই, যেহেতু পুরো গ্রামে ব্যাপারটা ছড়িয়ে গেছে যে আমি অমুকের ছেলে হইয়া মায়ের ঘরের পিছনে রাতের বেলায় গেছে। তো আমার আব্বারও অনেক মান সম্মান নষ্ট হয়েছে। তো আব্বার যতটা না মান সম্মান নষ্ট হয়েছে, মায়ার তো তার চেয়েও বেশি হয়েছে। মায়া তো সমাজে মুখ দেখানোর মতো আর কোনো অবস্থা নাই। এবার আমি চিন্তা করলাম যে আমি অ্যাটলিস্ট মায়ের কাছে একটু ক্ষমা চাই, কারণ দেখা যায় যে ও তো মনে অনেক কষ্ট পাইছে। পরে বিকালবেলা এই ব্যথাযুক্ত শরীর নিয়ে ঘর থেকে বেরোলাম। বেরোয়ার পরে আমি দেখলাম যে মায়া করছে কি, মানে ওই আমাদের মানে ওদের বাড়ির পিছনেই একটা শাস্তা বিল বলতে একটা জায়গা আছে। তো শাস্তা বিলের ওখানে পানির মধ্যে অনেক কলমির শাক পাওয়া যায়, অনেকেই চিনেন। তো কলমির শাক তুলতেছে, মানে পুকুর পাড়ে শাস্তা বিলের পাড়ে কলমি শাক তুলতেছে। পরে আমি ওইখানে গেলাম, যাওয়ার পরে ওর সাথে আমার দেখা হইলো। আমার দেখেও খুব লজ্জা পাইতেছে, আমার দিকে তাকায় না, নিচের দিকে তাকায় আছে। আমি তখন বললাম মায়া, ও মায়া আমার ভুল হয়ে গেছে, আসলে তুমি আমার সাথে রাগ করো না, আমি সরি, আসলে আমি কি বলবো আমি বুঝতে পারি নাই, মানুষের মায়ের মুখে আমি কি বলছি না বলছি আমার কোনো কিছু মাথায় আইডিয়া নাই। ও তখন আমাকে বলতেছে ভালোই তো বলছেন, খারাপ কি বলছেন, আমার মতো মেয়েরে যতটুকু বলা দরকার আপনি ততটুকুই বলছেন। আমি বললাম না না না, তুমি আমার ওরকম করে চিন্তা করো না, আসলে আমি কথাটা ওভাবে বলতে চাই নাই, কিন্তু মানুষের মায়ের মুখে পড়া আমি কি বলতে কি বলে ফেলবো আমার মাথা ঠিক ছিল না, যার জন্য আমি এটা করে ফেলছি, তুমি না আমার মাফ করে দাও। ও আমার বলে না না না, আপনারা এত বড়লোক মানুষ, আপনাদের এত জায়গায় সম্পত্তি, আপনাদের গরুর দুধ দোহাই আমাদের পরিবার চলে, তাহলে আমি রাগ করবো কেন, আমি আপনার সাথে কোনো রাগ করি নাই। এই বলে মেয়েটা তখন কি করে এইগুলো নিয়ে এখান থেকে হেঁটে হেঁটে চলে যায়। ও চলে যাবার পরে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর চিন্তা করতেছি আজকে ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হইতো তাহলে আমার কত বকা দিত, কারণ গ্রামবাসীর কাছে ওর মান সম্মান একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। সবাই মনে করে যে আমার সাথে ওর কোনো একটা ইটিস পিটিস সম্পর্ক আছে, এটা মনে করে সবাই কত খারাপ দৃষ্টিতেই না ব্যাপারটা নিল, কত খারাপভাবে চিন্তা করলো। কিন্তু আদত তো ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নাই। আমি তখন চিন্তা করতেছি এই কাজটা আমি কেন করলাম। ভাই নিজের ভিতরে নিজের অনুশোচনা তখন এমনভাবে তাড়া দিয়ে বসলো, আমি কোনোভাবে নিজেকে ঠিক রাখতে পারতেছিলাম না। বারবার চিন্তা করতেছি এটা মনে হয় আমি খুব খারাপ একটা কাজ করছি, এই কাজটা করা মনে হয় আমার মোটেও ঠিক হয়নি, আমি খুবই চরম একটা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। নিজের ভিতর তখন এই গিল্টিনেসটা প্রচুর কাজ করতে শুরু করে। তখন আর আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি যেদিকে তাকাই সেদিকে অন্ধকার দেখতে পাই। নিজের মাঝে কোনো সুখ শান্তি অনুভূতি ভালো লাগা ভালোবাসা কোনো কিছুই আমি খুঁজে পাই না। আমার তখন প্রচণ্ড রকমের খারাপ লাগা কাজ করে, যে মানুষটাকে আমি এত ভালোবাসি, যে মানুষটার যে পরিবারটাকে আমি এত ভালোবাসি সেই পরিবারে আমি কিভাবে এই কাজটা করলাম। এমন করে দিন যত সামনের দিকে যাচ্ছে আমার কেন জানি মায়ার প্রতি দুর্বলতা বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে দুর্বলতা বেড়ে যাচ্ছে। ওকে আমার কেন জানি সেই ঘটনার পর থেকে ভালো লাগতে শুরু হয়, এবং সেই জায়গা থেকে একটা পর্যায়ে আমি মায়াকে ভালোবাসতে শুরু করি। সময়ের পরিবর্তন ঘটতে ঘটতে বেশ কয়েকদিন পরে
সেই সাজনা বিলে আমি আবারও মায়ের সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে আমি তখন তার সাথে কথা বলি, কথা বলে আমি বলি, মায়া তুমি কি এই ব্যাপারটা নিয়ে এখনও পড়ে আছো? ও আমাকে বলে, না এটা নিয়ে পড়ে থাকবো কেন, এই ব্যাপার নিয়ে আমার কোনো অভিযোগ নাই। আর আমরা গ্রামের মানুষ, আমার আব্বা এটা নিয়ে কারোর সাথে কোনো কথাও বলে নাই। তবে হ্যাঁ, এটা সত্য যে মনে হয় আমার আর বিয়ে হবে না, কারণ যেহেতু ব্যাপারটা এভাবে সবাই জেনে গেছে, প্রতিটা মানুষের কানে কানে চলে গেছে, তাহলে সম্ভবত আমার আর বিয়ে হবে না। আমি তখন বললাম, আমিও তো চাই তোমার বিয়ে না হোক। ও আমাকে তখন বলে, তার মানে কি আপনি ইচ্ছে করে এই কাজটা করছেন? আমি বললাম, না আমি ঠিক ইচ্ছে করে করেছি এটা বলবো না, তবে আমি জাস্ট তোমাকে এই কথাটাই বলবো যে আমি ইচ্ছে করে করেছি কিনা এটুকুন জানি না, বাট আমি এই কথাটাই বলবো, যে কাজটা করেছি এই কাজটা আমি মনে হয় আমি ভালো করি নাই। তবে যেটা অপরাধ হয়ে গেছে সে অপরাধটাকে আমি আমার দিক থেকে এটাকে মাফ নিতে চাই। তুমি আমাকে বলো যে এটার জন্য আমি কি করতে পারি। ও আমাকে তখন বলতেছে যে না, আমি তো আপনাকে কোনো সময় বলি নাই যে এটা নিয়ে আপনাকে কিছু করতে হবে, এটার মাঝে আপনার সাথে আমার কোনো রকমের ইয়া নেই। আমি তখন বললাম, যেটা আমি সেদিন মায়ের মুখে মানুষের ভয়ে বলেছিলাম, আজ যদি আমি সেই কথাটাকে পুনরায় আবারও বলি, আমি আসলেই তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে আমার জীবনের বাকি দিনগুলো থাকতে চাই। কথাগুলো শোনার পরে মায়া তখন চঞ্চল চোখ দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে বলে, যে কথাগুলো আপনি বলছেন এই কথাগুলো জেনে শুনে বুঝে বলতেছেন তো? আমি বললাম, তা আমি জানি না, তবে আমি এটুকুন জানি যে সেই ঘটনার পর থেকে আমি একটা রাত পর্যন্ত নীরবে ঘুমাতে পারিনি। প্রতিটা রাত আমাকে এক অজানা কষ্ট তাড়া করে বেড়াচ্ছে। সবসময় মনে হয় যে আমি মনে হয় চরম পরিমাণের অপরাধ করে ফেলেছি। আমি মনে হয় জীবনে কখনো ভালো থাকতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তোমার ভালোবাসা না পাই, যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করো। ও আমাকে তখন বলতেছিল, আমি তো আপনার উপরে কোনো অভিযোগ রাখি নাই এবং আপনার উপরে কোনো রাগও নাই, সুতরাং ক্ষমা তো প্রশ্নই আসে না, ক্ষমা কিসের? আমি তখন বললাম, তুমি রাগ করো নাই, তুমি অভিযোগ করো নাই, তুমি অভিমান করো নাই, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে তুমি আমাকে ভালোবাসা দাও। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি নিজের ভিতর থেকে এই গিল্টিনেসটাকে দূর করতে পারবো। কথাগুলো বলতে বলতে মায়া তখন আমার মুখের দিকে তাকিয়ে একটা কথাই বলতেছে, আপনার যে পরিবার, আপনার যে বাবা, আপনার যে মা, আপনার যে বিত্তশালী পরিবারের সন্তান, আপনার কি করে মনে হয় আমার মতো একজন হতদরিদ্র গরিব বাবার কন্যাকে আপনার বাবা বিয়ে করে আপনার ঘরের বউ বানাবে? আমি তখন বললাম, দেখো এত কিছু আমি বুঝি না, এত অঙ্ক এত কিছু আমার মাথায় আসে না, কিন্তু আমি একটা জিনিস সাপ বুঝি যে আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, দেন আমি তোমাকে আমার ঘরের বউ বানাবো। কথাগুলো আমি বলছি আর মায়া আমার মুখের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে তাকিয়ে থেকে, গ্রামের মেয়ে তো, সে আর কোনো কিছু বলো না, সে আমাকে বলে আমি চলে যাই, আমার অনেক খারাপ লাগতেছে, এটা বলো তখন এখান থেকে হেঁটে হেঁটে চলে যায়। মায়া দেখতে অনেক লম্বা ছিল, বাট অতটা সুন্দর ছিল না, শ্যামবরণ ছিল, কিন্তু লম্বা টম্বা দেখতে অনেক ভালো এবং তার চেহারাটায় প্রচুর মায়া ছিল, একেবারে মায়ার টুইটম্বর ছিল। ও তখন এখান থেকে চলে যায়, অ্যান্ড ও চলে যাওয়ার পরেই আমি তখন ওর চলে যাওয়ার পিছনের দিকে তাকিয়ে আছি। অনেক কষ্ট হচ্ছিল, অনেক খারাপও লাগতেছিল যে প্রিয় মানুষটা এভাবে চলে যাচ্ছে। যাই হোক, এভাবে দিনের পর দিন আর রাতের পর রাত আমি ওর পিছনে ঘুরতে থাকি, কিন্তু কোনোদিনও আমি ওর ভালোবাসা পাই না। ও আমাকে ভালোবাসি কথাটা বলেই না, শুধুমাত্র একটা কথাই বলে যে দেখেন, এটা কখনোই হবে না, আপনার পরিবার আর আমার পরিবার এই সম্পর্কটাকে কোনোদিনও মেনে নেবে না, এরকম কখনোই হতে পারে না। এরকম করে আস্তে আস্তে আমার ও তখন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। যতটা আমার কাছ থেকে দূরে যাচ্ছে ঠিক ততটাই আমার বুকে ওর জন্য কষ্ট বেড়ে যাচ্ছে, মায়া বেড়ে যাচ্ছে। ওর স্মৃতিগুলো আমাকে পাগল করে দিচ্ছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি বারবার ওকে মিস করে যাচ্ছি। কেন জানি মনে হয় ও যদি না থাকে আমি নিঃশ্বাসটা নিয়ে বাঁচতে পারবো না। এত বেশি কষ্ট, এত বেশি কষ্ট যে আমার বুকের ভিতর হচ্ছে, আমি না এটা কাউকে বুঝাইতে পারি না কারো সামনে গিয়ে কথাটা বলতে পারি। সময়ের পরিবর্তনে একটা সময় আমার আব্বা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে মায়ার বাবার কাছ থেকে আমাদের ওই গরুটা নিয়ে আসবে, মায়ের বাবার কাছে ওই গরুটা রাখবে না। তখন আমি আমার বাবার বিপক্ষে গিয়ে দাঁড়াই। আমার আব্বা একদিন মায়েদের উঠানে গিয়ে মায়ের বাবাকে বলতেছিল যে মায়ের বাবা নাকি গরুর তক্ততালাশ ঠিকমতো করে না, ঠিকমতো গরুকে খাবার খেতে দেয় না। সেই জায়গা থেকে আমার বাবা তখন পরিকল্পনা করলো যে গরুটাকে নিয়েই আসবে। তো আমি তখন মায়ের বাবার পক্ষে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমার আব্বাকে বলতেছিলাম যে না, তুমি ওদের এখান থেকে গরু আনতে পারো না, এটা তুমি ঠিক করো নাই, গরু ওদের এখানে আছে, ওদের ওখানেই থাকবে, এবং তারা গরুর যতটুকু তক্ত তালাশ নিচ্ছে বা করতেছে এটা ভালোই করতেছে। আমি যখন আমার আব্বার এগেনস্টে গিয়ে সেখানে দাঁড়ালাম, আব্বা তখন আমার সাথে খুব রাগারাগি, হ্যাঁ তুই আমার কথা শুনিস না, খুব গালমন্দ করে। এবং বাবার সাথে একরকম আমার অনেক তর্ক মর্ক অনেক কিছু হয়, অনেক তর্কাতর্কি করার একটা পর্যায়ে আমি তখন ওখান থেকে চলে আসি। পরের দিনে মায়ের সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে মায়া আমাকে বলে, কি আপনি এরকম করলেন কেন আপনার আব্বার সাথে? গরু নিয়ে গেলে আপনার আব্বা নিয়ে যাবে, কিন্তু আপনি কেন গরুটাকে রাখার জন্য এত পরিমাণে আপনার আব্বার সাথে ঝগড়া করলেন? আমি বললাম, মায়া এটা আমার আব্বা বুঝতেছে না যে এই গরুটাই তোমাদের শেষ সম্বল, এই গরুটার দুধ দিয়ে তোমাদের পরিবারটা চলে। সুতরাং আমার আব্বা যদি এই গরুটা নিয়ে আসে তাহলে তোমার আব্বার যে বয়স হয়েছে তার
তার কোনো অবস্থায় সম্ভব নয় যে মানুষের বাড়িতে গিয়ে কাজ করা এবং মাঠে ঘাটে কাজ করা। তোমাদের পরিবারটা পুরোপুরিভাবে একেবারে ধ্বংস হয়ে যাবে। যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমার আব্বাকে আমি বলবো গরুটা যাতে তোমাদেরকে দিয়ে রাখে। ও আমাকে বলে, না এটা কতদিন, আমার আব্বার কাছে গরুটা কতদিন থাকবে, এটা একদিন ঠিকই নিয়ে যাবে। আর আপনি কাজটা মোটেও ভালো করেন না, আপনি কেন শুধু শুধু আপনার আব্বার সাথে এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করলেন, আমার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগে না। ও তখন আমাকে এগুলো বলতেছে। আমি তখন বললাম, আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে তোমার সাথে কথা বলতে চাই না, এটা অতটুকুই থাকুক। ঠিক ওই ঘটনাটার পর থেকে মায়া জানি কেমন কেমন আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে। মানে আগে তো অনেক শক্ত ছিল, অনেক স্ট্রং ছিল, আমাকে কোনোভাবেই বুঝতো না, আমাকে অনেক ইগনোর করতো, অবহেলা করতো। বাট এই ঘটনাটার পরে আমি খুব খেয়াল করে দেখতেছি ও আমাকে প্রচুর পরিমাণের বুঝে। মানে আমার ভিতর যে কষ্ট আছে বা আমার ভিতরে যে কষ্ট কাজ করে, এই জিনিসগুলো স্পষ্ট বুঝতে পারে। এবং সেখান থেকে আমি আস্তে আস্তে খেয়াল করে দেখি যে মায়াও একটু একটু করে আমার উপরে দুর্বল হচ্ছে, একটু একটু করে আমার উপর দুর্বল হচ্ছে। এবং আমার ভিতরে এই কষ্টগুলো ও তখন বুঝতে পারে। এবং এমন করে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হইতে হইতে, সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মায়ের সাথে আমার রিলেশনটা হয়েই যায়। ভালোবাসি কথাটা কে কাকে বলে ওটুকুন জানি না, চিঠির মধ্যে কোন ভাষায় কথা বলি সেটুকুন জানি না, কিন্তু দুজনের মাঝে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক হয়ে যায়। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি মায়ার দেহের অক্সিজেন হয়ে থাকি। মায়াকে আমি এতটাই ভালোবাসি, সারা পৃথিবী একদিকে, মায়া একদিকে। মায়াকে ছাড়া একটা সেকেন্ডে দুনিয়াতে বেঁচে থাকা আমি এটা স্বপ্নেও চিন্তা করতে পারি না। মায়া আমার মনের মণিকোঠায় রানী হয়ে থাকে। এমন করেই সম্পর্কটা সামনের দিকে হাঁটি হাঁটি পাপা করে যেতে থাকে। আমাদের দুজনের মাঝে অনেক চেনা, অনেক জানা, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা কাজ করে। কেউ কাউকে একটা সেকেন্ডের জন্য না দেখলে থাকতে পারি না। একজন আরেকজনের দেহের অক্সিজেন হয়ে থাকি। দুজনের মাঝে প্রচুর ভালো লাগা, ভালোবাসি করতে করতে আমাদের এই সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে প্রায় জীবন থেকে 3টা বছর কেটে যায়। আমার কাছে মনে হয় ওই 3টা বছর যেন আমার কাছে শুধুমাত্র 3টা দিন ছিল। সময়গুলো যে কত দ্রুত কেটে গেছে বুঝতেই পারিনি। চন্দ্রিমা রাতের বেলায় মায়াকে ঘুম থেকে জাগিয়ে, বাঁশি বাজিয়ে ঘুম থেকে জাগিয়ে মায়েদের ঘরের পিছনে বিলের ধারে বসে দুজনে প্রেম করতাম। ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কাটিয়ে দিতাম। আকাশের ওই মায়াবী চাঁদটা আমাদের ভালোবাসা দেখে লজ্জা পাইতো। একজন আরেকজনের কোলে মাথা রেখে কতই না ভালোবাসা আর ভালো লাগার কথা বলতাম। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে ফেলতাম। স্বপ্ন গহীন ছিল আমাদের। এক বুক প্রেম আর ভালোবাসা নিয়ে জীবনের 3টা বছর যখন কেটে যায়, তখন মায়ের এদিক সেদিক থেকে বিয়ের ঘর আসতে শুরু হয়। এদিক সেদিক থেকে যখন বিয়ের ঘর আসতে শুরু হয়, মায়া তখন আমাকে বিয়ের জন্য একরকম চাপ দেয়। আমাকে বলে যে বাবা তো আমাকে বিয়ে দিয়ে দিবে, এখন তুমি কিছু একটা করো, এভাবে তো আর হতে পারে না। আমি তখন চিন্তা করলাম, আমি তখন টাকরা যুবক এবং আমার বাবাও আমার জন্য এদিক সেদিক মেয়ে খুঁজতেছে, আমাকেও বিয়ে করাবে। তো ওই সময়ের ভিতরে আমি যদি মায়াকে ভালোবাসি, আমি যদি মায়াকে ভালোবাসার কথা বলি, তাহলে তো আমার আব্বা সোজা সাপটাভাবে রাজি হয়ে যাবে। এই বিশ্বাসটা বুকে রেখে আমি তখন একদিন আমার আব্বার কাছে বলেই দিলাম যে বাবা, মহিউদ্দিন কাকার মেয়ে মায়া আমার খুব ভালো লাগে, আমি তারে বিয়ে করতে চাই। এবং এই কথাটা বলার পরে হঠাৎ করে আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো যে তুই কেমন কথা বললি, যে অমুকের মেয়ের আমি তোর কেন বিয়ে করাবো, ওদের ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, থাকার জায়গা নাই, এবং এত ফকিন্নির একটা মেয়ে, গরিবের একটা মেয়ে, আমি জায়গায় তোকে কেন বিয়ে করাবো? আমি তোকে ভালো কোনো পরিবারে বিয়ে করাবো, যাদের অনেক অর্থ সম্পদ আছে, যারা দেখতে শুনতে ভালো এবং পারিবারিক অনেকভাবে উন্নত একটা ফ্যামিলিতে আমি তোকে বিয়ে করাবো। বাবার এই কথাগুলো শোনার পরে আমি একটু থমকে গেলাম। আমি বললাম যে বাবা, এটা হতেই পারে না। আমি মায়াকে ভালোবাসি, মায়াকে পছন্দ করি, আর জীবনে যদি বিয়ে করতেই হয় দেন আমি মায়াকেই করব, অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আমার বাবা তখন আমাকে ডিরেক্টলি বললো, যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে করবি, না করলে আমি জীবনে কখনোই তোকে মায়াকে বিয়ে করাবো না। আমি তখন খুব বিপাকে পড়ে গেলাম, খুব টেনশনে পড়ে গেলাম। তখন মায়ের সাথে আমার আর দেখা হতো না, বেশিরভাগ কথাবার্তাগুলো চিঠিপত্রের মাধ্যমে হতো। মায়েদের বাড়ির একটা ছেলে ছিল, আমি তার মাধ্যমে চিঠি লিখতাম এবং মায়া সেই ছেলের কাছে আমাকে চিঠি লিখে পাঠাইতো। চিঠির পর্দায় আমি তখন লিখলাম, মায়া, আমার পরিবার তো কোনোভাবেই মেনে নিচ্ছে না এবং আমার বাবা ডিরেক্টলি বলে দিয়েছে তোমাকে আমাকে বিয়ে করাবে না। একটা কাজ করি, চলো আমরা দুজনে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার জন্য মায়াকে আমি প্রস্তাব করি এবং সেই প্রস্তাবের পরবর্তী চিঠিতে মায়া ডিরেক্টলি আমাকে লেখে যে না, ও আমার সাথে কোনোভাবেই পালিয়ে যাবে না। আমার সাথে পালিয়ে গেলে ওর বাবার মান সম্মান থাকবে না। সে সময় একটা মেয়ে তার পরিবারের মান সম্মান অনেক বড় করে দেখতো। আজকে একটা ছেলে একটা মেয়ে প্রেম করে, ভালোবাসে, 2 দিন পরে রিলেশন ব্রেকআপ হয়ে যায়, সম্পর্কের মাঝে নতুন কেউ ঢুকে যায়, কত ঝামেলা হয়। কিন্তু সে সময় সম্পর্কগুলো ছিল একেবারে পবিত্র সম্পর্ক। সম্পর্কের মাঝে ছিল না কোনো নোংরামি এবং এই সম্পর্ক একজন মানুষ আরেকজন মানুষকে সহজে ছেড়ে যেত না। ভালোবাসাটা শুধু মুখ থেকে বলতো না, মনের মণিকোঠা থেকে, অন্তঃস্থল থেকে ভালোবাসে কথাটা বেরিয়ে আসতো। কিন্তু সেই ভালোবাসার মানুষটাকে কোনো দিনও কেউ কষ্ট দিতে চাইতো না। দুজন দুজনকে অনেক অনেক বেশি ভালোবাসতো।
তখন আমার কাছে মনে হলো যে আমি মায়াকে না পাইলে বাঁচবো না, মায়াকে না পাইলে আমি কোনোভাবেই বাঁচবো না। বারবার তার কাছে চিঠি লিখে, একটা কাজ করো, আমরা পালিয়ে যাই, প্লিজ তুমি আমার কথা শোনো, তোমার পরিবার তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে, এবং তোমাকে যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় মায়া, আমি সত্যিই বাঁচতে পারবো না, তুমি আমাকে এত বড় কষ্টটা দিও না, অ্যাটলিস্ট আমাকে একটাবার বোঝার জন্য চেষ্টা করো, চলো না আমরা পালিয়ে যাই। বারবার পালিয়ে যাওয়ার কথা বলার পরেও মায়া আমার ওই প্রস্তাবে রাজি হলো না। মায়া ডিরেক্টলি আমাকে একটা কথাই বললো, আমার পক্ষে তোমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করা সম্ভব না। তখন আমি পরিবারে শুরু করলাম হাউকাউ। আমি তখন খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, ঘুম বন্ধ, এবং পরিবারে যত রকমের পাগলামি করা দরকার ঠিক ততটাই পাগলামি করতে শুরু করি। ছোট ভাই বোনদের গায়ে হাত তুলি, আব্বার সাথে খারাপ ব্যবহার করি, আম্মার সাথে খারাপ ব্যবহার করি, কাকাদের সাথে খারাপ ব্যবহার করি, মানে প্রচণ্ড পরিমাণের বেপরোয়া হয়ে উঠি, প্রচুর পরিমাণের বেপরোয়া। এবং এই বেপরোয়া জীবনটা দেখার পরে একদিন আমার কাকা আর আমার বাবা, আমার মা, তারা তিনজনে আমাকে ঘরের মধ্যে ডাইকা বলে, তুই আসলে কী চাস? আমি তাদেরকে একটা কথাই বলছি যে আমি মায়াকে ভালোবাসি, যদি আমি মায়াকে না পাই আমি বাঁচব না, মায়াকে কোনো অবস্থায় আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আমার আব্বা বলে, ঠিক আছে, তোর মুখের দিকে তাকিয়ে আমি মায়ার বাবার কাছে যাব বিয়ের প্রস্তাব নিয়ে, তবে আমি একটা কথা সাফ সাফ বলে রাখি, সেখানে প্রস্তাব নিয়ে যাব যদি মায়ার বাবা কোনো রকমের 19-20 করে, এরপরে যদি তুই আমার কাছে আর কোনো অনুরোধ করিস আমি এটা মানব না। আমি আমার আব্বাকে ডিরেক্টলি বললাম যে আব্বা, তোমার কথা একেবারেই সত্য, তুমি যেটা বলছো সেটাই হবে, মায়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার পরে মায়ের বাবা রাজি হবে, এই বিশ্বাস আমার আছে। সুতরাং আমার আব্বা বলে, ঠিক আছে, তাহলে আমি কালকেই তোর কাকাকে আর তোর মাকে নিয়ে মায়ের বাবার কাছে যাবো, এখন তুই খাবার খা। বাবার এই কথাটা শোনার পরে আমার মনের ভিতরে শান্তি চলে আসলো। আমি বুঝলাম যে হ্যাঁ, এবার সম্ভবত আমার বাবা আমার দিকে একটু ফিরে তাকাইছে, সম্ভবত এবারে আমার বিয়ের ফুলটা ফুটবে এবং আমি মায়াকে নিয়ে একটা ছোট্ট সুখের সংসার করতে পারবো। সেই স্বপ্নটাই তখন বুকের ভিতর লালন করতেছিল। একই স্বপ্ন নিয়ে আমি তখন মায়ের কাছেও চিঠির মাধ্যমে বার্তা পাঠিয়ে দিলাম যে আমার বাবা কালকে যাবে। এবং পরের দিনে সন্ধ্যার পরে আমার বাবা আর আমার মা, ইভেন আমার কাকা, তারা তিনজনে মায়ের বাড়িতে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব নিয়ে তারা গেল রাত 9টা থেকে 10টার ভিতরে, তারা মায়ের বাড়ি থেকে আসলো। এবং আসার পরে আমার বাবা আমাকে ডিরেক্টলি বলতেছে, যদি আজকের পর থেকে ওই বেয়াদব মেয়ের নাম কোনোদিন আমি তোর মুখে শুনছি তবে খবর আছে। আমি এটা শোনার পরে একেবারে চুপ হয়ে গেলাম। কিরে বাবা, এটা কি কথা বললো? বাবা এটা কেমন কথা বললো? যে মানুষটাকে আমি এত ভালোবাসি, বাবা আমার ভালোবাসার মানুষটাকে আমার নিজের করে দেওয়ার জন্য ওই পরিবারে গেল, কিন্তু যাওয়ার পরে বাবা এখন উল্টে এসে আমাকে বলতেছে যদি আমার মুখে কোনো দিন ওই মায়ার কথা শোনে তাহলে বাবা আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবে, সেই পরিবারের সাথে বাবা কোনো দিন কোনো সম্পর্কে জড়াবে না। কথাগুলো শোনার পরে আমি নিজেও তখন শোষকে গেলাম। আমার বাবা তো এমন মানুষ না, কেন হঠাৎ করে বাবা এরকমটা করতেছে, এই রকম কাহিনী করার কারণটা কি? আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। অজরে কান্না শুরু করি, কান্না করতেছি আর মাকে বলতেছি, মা কী হয়েছে? আমার মা বলে, আমি তোরে কি বলবো, বলার মতো তো কোনো ভাষা আমার নাই। তোর বাবা আর তোর চাচারা যে এতটা লোভী আমি বুঝতে পারি নাই। আমি তখন বললাম, মা লোভী মানে কি হয়েছে আমার কাছে বলো তো? মা আমাকে বলে, মায়ের বাপের তো এক টুকরো জায়গা আছে, বিছনা বাড়ি আছে আমাদের বাড়ির কাছে, তুই তো এটা জানোস। আমি বললাম, জানি তো। আমার মা বলে, তোর বাবা ওই বিছনা বাড়িটা মায়ের বাবার কাছে চাইছে, মায়ের বাবাকে বলছে যে আমার মেয়েকে এক শর্তে আপনার কাছে মানে আপনার মেয়েকে আমি এক শর্তে বউ বানাতে পারি, আপনার ওই বিছনা বাড়িটা আপনি আমার নামে লিখে দিবেন, আমার ছেলের নামে লিখে দিবেন। এবং এই কথা বলার পরেই মায়ের বাবা পুরোপূর্ণভাবে রাজি হলো না। তিনি বললো যে না, কোনো জায়গা সম্পত্তি দিয়ে, কোনো যৌতুক দিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। আমি বললাম, মা বাবা এটা কেন চাইলো? আমার মা বলে, তোর বাবা বলতেছে তোকে যদি অন্য কোথাও বিয়ে করায় আর যতটুকু মায়ের বাবার কাছে চাইছে তার চেয়েও আরও অনেক বেশি পাবে, আরও অনেক বেশি টাকা পয়সা, অনেক বেশি গয়নাগাটি, অনেক বেশি সয় সম্পত্তি পাবে। কিন্তু তোর বাবা তোর মুখের দিকে তাকিয়ে তোকে মায়াকে বিয়ে করাবে বলে মায়ের বাবার কাছে তোর বাবা এতটা ছোট হয়েছে। তোর বাবা ডিরেক্টলি বলে দিয়েছে, যেহেতু মায়ের বাবা, যদি মায়ের বাবা এগুলো দিতে রাজি না হয়, যদি মায়ের বাবা এইভাবে করতে রাজি না হয়, তাহলে কোনোভাবে তোকে আর মায়াকে বিয়ে করাবে না। আমি তখন বললাম, মা তুমি তো জানো যে আমি মায়াকে কতটা ভালোবাসি, মায়াকে না পাইলে আমি বাঁচবো না মা। আমার বাবা কেন বুঝলো না? আমার মা বলে, বাবা রে, আমি অনেক বুঝিয়েছি তোর বাবাকে কিন্তু কোনো কাজ হয়নি। পাথরে মাথা ঠুকলে যেমন কোনো লাভ নাই, ঠিক তেমনি তোর বাবাকে কথা বলেও কোনো লাভ নাই। তোর বাবা আমাকে ডিরেক্টলি বলেছে তোর বাবার জীবন থাকতে তোর বাবা কখনোই সম্পর্ক মেনে নেবে না। ঠিক এরই পর থেকে আমি দেখতেছি যে আমার বাবা আমার সাথে কতটা দুর্ব্যবহার করতেছে, আমার সাথে কতটা খারাপ আচরণ করতেছে। একটা মুহূর্তের জন্য আমার সাথে ঠিকমতো কথা বলে না। বাবার সামনে গেলে আমাকে কুকুরের মতো ধুর ধুর করে তাড়িয়ে দেয়। যতটুকু অপমান অপদস্থ করা দরকার প্রত্যেকটাই আমার বাবা আমার সাথে করতেছে। সন্তানের প্রতি আমার বাবার কোনো রকমের টান, আদর, মায়া, ভালোবাসা কোনো কিছুই নেই। আমি তখন
একেবারে পাগল হয়ে গেলাম। রাস্তায় ঘুরতেছি, সময় এভাবে পাস হতে হতে হঠাৎ করে শুনতেছি সাজু কবিরাজ বলে একজন লোক আছে আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা গ্রামের। সেই সাজু কবিরাজের সাথে নাকি মায়ার বিয়ে ঠিক হয়ে গেছে এবং পারিবারিকভাবে ওই বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। এটা জানতে পারার পরে আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। আমি আমার বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, বাবা তোমার হাতে পায়ে ধরে কাঁদতেছি, তুমি এই কাজটা করো না, কারণ মায়ারে না পাইলে আমি বাঁচবো না বাবা, যে কোনো কিছুর বিনিময় হোক তুমি আমার কাছে আমার মায়ারে এনে দাও। কিন্তু কোনোভাবেই বাবা আমার আর কোনো কথাই শুনলো না। সময়ের পরিবর্তনে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা সময় লাল টুকটুকে বউ সাজলো আমার মায়া সাজু কবিরাজকে বিয়ে করার জন্য। ওই সাজু কবিরাজের এর আগেও একটা বউ আছে, ওই বউটা মারা যায় এবং দ্বিতীয় বউ হিসাবে সে মায়াকে পছন্দ করে। আমি তখন আমার মায়ের কাছেও কান্নাকাটি করি, কিন্তু তারা কেউ কোনোদিন আমার কথা শোনে না। বিয়ের দিন আমি আর না পেরে আমি তখন মায়ের বাড়িতে গিয়ে উঠি। বিয়ের দিন সকালবেলা আমি মায়ার বাবা মঈনুদ্দিন কাকার পা ধরে আমি তখন চিৎকার করে কাঁদি, বলি কাকা, ও কাকা, দুনিয়াতে আর কেউ না জানুক, আপনি তো জানেন আমি মায়াকে কতটা ভালোবাসি। কাকা, আমি আপনাদের জন্য কিনা করছি, আপনাদের দুধের গরুটাকে আপনাদের রাখার জন্য বাবার সাথে ঝগড়া করছি, এত কাকুতি মিনতি করছি, এত অনুরোধ করছি কাকা, এত কষ্ট করলাম। আমি যদি মায়াকে না পাই, ও কাকা আমি তো বাঁচবো না। আপনার দুটা পায়ে ধরে আপনি যেমনি পারেন আমার মায়াকে আমার করে দেন। কিন্তু কোনোভাবে আমি কাকার মন গলাইতে পারলাম না। কাকা আমাকে বলে, সময় থাকতে বাড়ি থেকে তুই চলে যা, কারণ একটু পরে আমার মেয়েকে নেওয়ার জন্য সাজু কবিরাজ পালকি নিয়ে আসবে। আমি প্রচুর কান্নাকাটি করার পরেও আমার মায়াকে আমার ঘরের বউ আমি বানাতে পারলাম না। কাকা আমাকে প্রচুর বকাবাধ্য করে এই ঘর থেকে বের করে দিল। সেখান থেকে বের হয়ে আমি তখন বাড়িতে আসি এবং আমার বাড়িতে আসার পরে আমি তখন বোবা পাথরের মতো হয়ে যাই। না খাওয়া, না দাওয়া, না ঘুম, কোনো কিছুই নেই। পাগলের মতো খালি রাস্তায় ঘুরে। আমার ভালোবাসার মানুষটা বউ সেজে সাজু কবিরাজের ঘরে চলে গেল এবং সেখান থেকে সে নাকি ওখানে খুব ভালোই আছে। আমি মানুষের মুখে শুনতে পাই সে অনেক ভালো আছে এবং সাজু কবিরাজ সম্ভবত মায়ের সাথে আমার এই প্রেমের সম্পর্কের ব্যাপারটা কিছু জানতো না। দিনরাত এরকম করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি সাজু কবিরাজের বাড়িতে গেলাম। এমনিই গেলাম, কোনো কারণ নাই। গিয়ে বললাম যে আমার ছোট বোন বিয়ে হয়েছে, তার ঘরে কোনো সন্তানাদি হয় না। জাস্ট একটা মিথ্যে এক্সকিউজ দিয়ে আমি সাজু কবিরাজের বাড়িতে গেলাম, যাতে সাজু কবিরাজকে বলে কোনোভাবে আমার বোন আমার মায়াকে একটু দেখা যায় কিনা। কিন্তু কোনোভাবে মায়াকে দেখতে পাই না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রায় আমি 10 দিনের মতো সাজু কবিরাজের কাছে যাই এবং 10 দিন যাওয়ার পরে সাজু কবিরাজ এই ব্যাপারটা একটু সন্দেহ করে ফেলে, যেহেতু মায়েদের গ্রাম আর আমাদের একই গ্রাম ছিল। তিনি তখন মায়ের বাবার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করে এবং মায়ের বাবা বলে যে হ্যাঁ, এমন ঘটনা, এই ছেলে মূলত আমার মেয়েকে দেখার জন্যই তোমার কাছে যায় এবং ওকে তুমি তোমার আশেপাশে ভিড়তে দিও না, যেভাবেই পারো ওকে তোমার কাছ থেকে দূরে রাখবা, ও যাতে কখনোই কোনোভাবে আমার মেয়ের আশেপাশে যেতে না পারে। এরপরে আমি আর সাজু কবিরাজের বাড়ির ত্রিসীমানায় যেতে পারি না। সেখানে গেলে তার যে পালা কুত্তাগুলো থাকে ওইগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। তারা আমাকে ঘরের ভিতরে ঢুকতেই দেয় না। তারা ডিরেক্টলি বলে যে সাজু কবিরাজ বলে দিয়েছে যে তুমি বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। আমার ভালোবাসার মানুষটা সাজু কবিরাজের ঘরে ভাই একটা রাত যেন একটা বৎসরের মতো কাটে। আমি চোখটা বন্ধ করেই চিন্তা করি যে আমার ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে শুয়ে আছে, আমার প্রিয় মানুষটার গায়ে অন্য কেউ হাত দিচ্ছে। এই কথাগুলো যখন চিন্তা করি তখন নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। অজরে মা গো বাবা গো বলে চিৎকার করে কাঁদি, কী হবে এই সম্পদ দিয়ে, কী হবে এই বাড়ি দিয়ে, কী হবে এই গাড়ি দিয়ে, যদি প্রিয় মানুষটাই আমার সাথে না থাকলো, যাকে এত ভালোবাসি। সেই ভালোবাসার মানুষটা যখন আমাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘুমাচ্ছে, এর চেয়েও বড় দুঃখ, এর চেয়েও বড় কষ্ট আর এর চেয়েও বড় যন্ত্রণা একটা প্রেমিকের জন্য কী বা হতে পারে। চিৎকার করে কেঁদেও আমি এই নিষ্ঠুর সমাজের কারো মন গলাতে পারিনি। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন আমার জন্য হয়ে যায় হিংস্র বাঘের মতো। আমি যার সামনে গিয়ে কান্নাকাটি করি সেই আমাকে উল্টাপাল্টা বলে, আমি যার সামনে গিয়ে কথা বলি সেই আমাকে খারাপভাবে কথা বলে। কেউ আমাকে এক বিন্দু পরিমাণ মূল্যায়ন করে না। সবাই শুধু একটা কথাই বলে, মায়াই দুনিয়াতে একমাত্র মেয়ে, মায়ার মতো মেয়ে কি আর নাই? ভাই, আমি শুধু একটা কথাই বলতে চাই, মানুষের মতো মানুষ এই দুনিয়াতে হয়। আপনার মতো যেমন অন্য দুনিয়াতে আপনার চেহারার মতো যেমন দুনিয়াতে অন্য কারো চেহারা হবে না, ঠিক তেমনি আমার মায়ার চেহারার মতো পৃথিবীতে অন্য কোনো চেহারার মেয়ে হবে না। এটা আমি আমার বাবা মাকে, আমার আত্মীয় স্বজনদেরকে, আমার পরিবারের মানুষদেরকে আমি বোঝাতে পারি নাই। বেঁচে থাকার জন্য আমার মায়াকে দরকার। মায়ের ওই মায়াবী মুখটা দেখে আমি শান্তি পাবো, এমন করে কান্নাকাটি করি পরিবারের কাছে। কিন্তু তারপরেও আমার পরিবার আমার দিকে ফিরেও তাকায় না। এমন করে যেতে যেতে তখন দাড়ি কাটি না, চুল কাটি না, চুল দাড়িতে একেবারে লম্বা লম্বা হয়ে গেছে। দেখলে মনে হয় আমি যেন রাস্তার দেবদাসের মতো রাস্তায় ঘোরাফেরা করি, পাগল বেশে চলাফেরা করি। এমন করে চলতে চলতে একদিন হঠাৎ করে আমি দেখতে পাই মায়া তার শ্বশুরবাড়ি থেকে আসতেছে, সাথে ওর আরেকটা মেয়ে আছে। মেয়েটা একটু ছোট, ওইটারে নিয়ে আসতেছে।
যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। হঠাৎ করে মায়ের এত বছর পরে দেখার পরে ওর কোনো সন্তানাদি হয় নাই, কেন সন্তান হয় নাই সেটা আমি জানি না। আমি তখন দৌড়ে ওর সামনে যাই, গিয়েই বলি, মায়া তুমি আমার চিনতে পারছো? ও তখন আমার দিকে তাকায় থাকে, কোনো কথা বলে না। আমি বললি, মায়া আমার সাথে একটু কথা বলো, আমি তোমার কত করে অনুরোধ করছি, চলো না আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি, আমরা একসাথে থাকি। কিন্তু তুমি আমার সাথে পালিয়ে গেলা না। কিন্তু সেদিন যদি তুমি আমার সাথে পালিয়ে যেতা তাহলে আমাদের আজকের এই দিনটা দেখতে হতো না। আমরা দুজনে অনেক ভালো থাকতাম, আমাদের মাঝে কোনো কষ্ট থাকতো না, কোনো যন্ত্রণা থাকতো না। মায়া, এত ভালোবাসার পরেও তুমি কিভাবে পারলা আমাকে ছেড়ে যেতে? আমি ওর সামনে দাঁড়িয়ে আছি, ও জাস্ট বোবা পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পানিগুলো টলমল করে ওর গাল বেয়ে বেয়ে মাটিতে পড়তেছে। আমি বললাম, মায়া এখনও সময় আছে, তুমি আমার সাথে চলো। আমাকে বলে, হয় না, আমি অন্য একজনকে বিয়ে করে ফেলেছি, সে আমার স্বামী, আমি কখনোই তাকে ছেড়ে তোমার হাত ধরে চলে যেতে পারবো না। যদি এই সাহস আর এই শক্তি, এত বড় ক্ষমতা যদি আমার থাকতো তাহলে বিয়ের আগে আমি তোমার সাথে পালিয়ে যেতাম। আমি বলতাম, মায়া তুমি কি আমার মুখের দিকে একটাবার তাকাইছো? দেখো আমার দাড়ি কত লম্বা হয়ে গেছে, চুল কত লম্বা হয়ে গেছে। আমি চুল কাটি না, দাড়ি কাটি না, আমি পাগলের মতো শুধু রাস্তায় রাস্তায় তোমার নাম জপন করি। মায়া তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে পাওয়ার জন্য এমন পাগলামি করছি। একটাবার শুধু বুঝতে চেষ্টা করো যে আমি তোমাকে ছাড়া বাঁচব না। মায়ার মুখ থেকে আমি আর কোনো কথাই শুনলাম না। ও আমাকে এক বিন্দু পরিমাণ ভালোবাসাও দিল না, এক নিষ্ঠুর নির্মম কথাবার্তা বলেও আমার কাছ থেকে চলে গেল। সেই থেকে কষ্টের পরিমাণ আরও তীব্র হয়ে গেল। আমি মায়াকে দেখার জন্য সে পাগলামি করেই যাচ্ছি, এখানে সেখানে বিভিন্নভাবে মায়াকে দেখার জন্য পাগলামি করি। এমনভাবে মায়া যখন তার শ্বশুরবাড়িতে চলে যায়, সেই শ্বশুরবাড়িতে আমার দিন নাই রাত নাই, সব সময় আমি সেখানে গিয়ে বিরক্ত করতে থাকি। সাধু কবিরাজ তার এলাকার লোকজন দিয়ে পর্যন্ত আমাকে মারার জন্য চেষ্টা করে এবং 2-3 বার আমার গায়ে পর্যন্ত হাত তোলে, আমাকে অনেক মারায় কাটে, যাই করে, কিন্তু আমার মায়াকে লাগবে বেঁচে থাকার জন্য। আমার মায়াকে বড্ড প্রয়োজন, এটা আমি কাউকে বিশ্বাস করাতে পারি না, কাউকে বুঝাইতে পারি না। এমন করে প্রায় এক বছর তো এমনি কাটে, পরে আরেকটা বছর কাটে, 2 বছর কেটে যায়। এই 2 বছর আমার পরিবার অনেক চেষ্টা করছে আমাকে বিয়ে করানোর জন্য, আমাকে বিয়ে করিয়ে সংসার শুরু করানোর জন্য, কিন্তু কোনোভাবেই পরিবারের মানুষ আমাকে আর বিয়ে করাইতে পারে নাই। আমি তখনও সে মায়ার জন্যই বসে আছি, মায়াকে যদি পাই তবে জীবনে আল্লাহর কাছে চাওয়ার আর কিছুই নাই। এই কথাটা জপন করতে করতে আমার জীবন থেকে কেটে গেল আরও একটা বছর। এই 1 বছরে আমি এত পরিমাণের পাগলামি করছি, মনে হয় না যে আমি একদিন পরে একদিনে মায়ের শ্বশুরবাড়িতে যেতাম। এবং ওর জামাই লোক পর্যন্ত ভাড়া করছে চারদিকে, যাতে কোনোভাবে ওই শ্বশুরবাড়িতে আমি ঢুকতে না পারি, সেখানে যাতে আমাকে ঢুকতে না দেওয়া হয়, এজন্য লোক পর্যন্ত হায়ার করছে। কিন্তু তারপরে লাস্ট পর্যন্ত এমন করতে করতে হঠাৎ করে আমার অবস্থা একটা সময় খুব খারাপ হয়ে গেল, অতিরিক্ত খারাপ হয়ে গেল। আমি তখন আর কথা বলতে পারি না, আমার কেন জানি গলার মধ্যে কী জানি আটকায়া যায় এবং কথায় কথায় আমার তখন বমি আসে এবং বমি আসে, এত পরিমাণের বমি আসে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমার পরিবারের মানুষরা তখন আমাকে বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে নিতে চায়, কিন্তু আমি তখন আর কোনো ডাক্তার কবিরাজের কাছে যাই না। আমার কথাই একটা আছে, আমি আর কোনো ডাক্তার কবিরাজের কাছে যাব না। জীবনে যতদিন যদি বেঁচে থাকি এভাবেই বেঁচে থাকবো। আর আমি তো মরতেই চাই। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে তো আমি মুসলিউদ্দিন অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে যেতাম। আমি বাবা মাকে একটা কথাই বলছি যে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। যদি আমার ভিতরে কোনো রোগ থেকেই থাকে তবে সেই রোগ থেকে আমি সেই রোগ থেকে মুক্তি পেতে চাই না, আমি সেই রোগে জড়িয়ে আমার জীবন থেকে আমি চলে যেতে চাই, আমি এই জীবনে থাকতে চাই না। এটা বলে আমি খুবভাবে কান্নাকাটি করি। সময় এভাবে কাটতে কাটতে বেশ কয়েকটা মাস কেটে যায়। আমি তখন একেবারে শুকিয়ে যাই, এত বেশি শুকিয়ে যায় আমাকে দেখলে মানুষ ভয় পেয়ে যাবে। আমার শরীরের হাড্ডিগুলো বেরিয়ে যায়, একেবারে কঙ্কালের মতো দেখতে আমার চেহারা হয়ে যায়, চোখগুলো ঘরতে ঢুকে যায় এবং সব কিছু মিলিয়ে আমাকে তখন এতটাই খারাপ লাগতেছিল, আমাকে দেখলে নর্মালি কোনো মানুষ ভয় পেয়ে যাবে, আমার হাড্ডিগুলো সব বেরিয়ে গেছে। তেমনই একদিন সকালবেলা আমি দেখতে পাই যে মায়া আমার বাড়িতে আসছে। মায়াকে দেখার পরে আমি তখন মায়ের মুখের দিকে তাকায় থাকি। মায়া আমাকে বলে, কি হয়েছে তোমার, তুমি কি বুঝতেছো? আমি শুধু ওইটুকুই বলি যে না, কথা বলার শক্তি আমার নাই। ও আমাকে বলে, আমার জামাই তোমারে তাবিজ করছে, তোমারে বান মারছে। আমি বলি আমি এটা বুঝতে পারি, কারণ প্রতি রাতে আমার সাথে এমন কিছু ঘটে যে কথাগুলো আমি বলতে পারবো না। আমি জানি কিছু একটা আমার কাছে আসে এবং এসে আমার পুরো শরীরে রক্তটাকে চুষে খেয়ে নিয়ে যায়। মায়া তখন আমাকে বলতেছে, আমি আমার স্বামীকে বলছি যদি তোমাকে বান মারা থেকে মুক্ত না করে, তোমার উপরে যে বানটা মারছে যদি সে না ছাড়ে, আমি তাকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসব। এই জীবনে মনে হয় আমি অনেকগুলো দিন পরে প্রথম মায়াকে বলি, মায়া তুমি আমার সাথে থাকো, তুমি আমার কাছে আসো, তুমি যদি আমার সাথে থাকো আমি বেঁচে থাকবো, আর তুমি না থাকলে আমি বাঁচবো না। মায়া আমাকে বলে, আমি আমার স্বামীকে 1 সপ্তাহ সময় দিয়েছি, ওই 1 সপ্তাহের ভিতরে ও যদি বান মারাটা না ছুটায় আমি তোমার কাছে চলে আসবো।
এই কথাগুলো বলে এবং এই কথাগুলো আমার আম্মুও শোনে। আমার আম্মার সামনে মায়া কথাবার্তা বলে, এগুলো বলে মায়া তখন চলে যায় এবং আমার অবস্থা তখন দিনে দিনে আরও প্রচণ্ড রকমের খারাপ হচ্ছিল। সপ্তাহখানিক পরে মায়া ঠিকই তার পরিবারের কাছে চলে আসে। মায়া তার পরিবারের কাছে চলে আসে এবং পরিবারের কাছে আসার পরে সে প্রত্যেক দিন আমার কাছে আসে, আমাকে দেখে শুনে, আমাকে জানে, আমাকেও গোসল করায়, আমাকেও নিজ হাতে খাওয়াই দেয়, আমাকেও আদর করে, যত্ন করে, সমাদর করে এবং নিজের মতো করে একটা ছোট্ট বাচ্চাকে যেমন করে মা টেক কেয়ার করে সেম একইভাবে মায়া আমাকে টেক কেয়ার করতে শুরু করে। কিন্তু কোনোভাবে আমি আর সেরে উঠতেছি না। পরে আমাদের এলাকারই একটা অনেক বড় কবিরাজের কাছে মায়া আমাকে নিয়ে যায়। যদিও এর আগে আমার পরিবারের সব মানুষগুলো চেষ্টা করেছিল ওই কবিরাজের কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমি চাইনি। আমি মায়াকে একটা কথাই বলেছিলাম যে মায়া, আমি তোমার কথা মতো ওই কবিরাজের কাছে যাব যদি তুমি আমাকে বিয়ে করো। ও আমাকে বলে আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি, যে কিনা আমার পছন্দের মানুষটিকে বান মেরে ফেলতে চায়। আমি এমন একটা মানুষরূপী অমানুষের সাথে থাকবো না, যার জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি এবং আমি তোমার কাছে পরিপূর্ণভাবে চলে আসছি। তুমি কবিরাজের কাছে চলো, আমি তোমার চিকিৎসা করব। তুমি যখন সুস্থ হয়ে যাবা, তুমি যখন ভালো হবা, আমরা বিয়ে করব, আমরা আবার একসাথে থাকবো। ঝিলের পাড়ে আর বিলের পাড়ে আমরা দুজনে বসে আবারও মিষ্টি প্রেমের গল্প করব। আমরা একজন আরেকজনকে অনন্তকাল ধরে ভালোবাসবো। আমাদের ভালোবাসার মাঝে থাকবে না কোনো অর্থ আভিজাত্য, থাকবে না কোনো সম্পর্কের, থাকবে না কোনো বিষাক্ত সম্পর্কের দেওয়াল। আমরা দুজন দুজনকে মন থেকে ভালোবাসবো, তুমি চলো। এবং মায়ের কথা মতো তখন আমাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। ওই কবিরাজ তখন আমাকে দেখে বলে যে ওকে আপনারা এমন এক সময় নিয়ে আসছেন, ওর সময় অনেক আগেই চলে গেছে, এখন ওকে এই বানমারা থেকে বাঁচানো কোনো অবস্থায় সম্ভব না। ওর অবস্থা এখন এতটাই খারাপ যে ও হয়তো অল্প কিছুদিন বেঁচে থাকবে এবং ওর মৃত্যুর ঘন্টা খুব তাড়াতাড়ি বেঁচে যাবে। মায়া তখন কান্না করে কবিরাজের হাতে পায়ে ধরে বলতেছে যে যেমনি পারেন ওরে বাঁচান, ওরে বাঁচান। আমার স্বামী ওরে বান মারছে, আমি জানি আমার স্বামী আমার কাছে রাতের বেলায় স্বীকারও করছে যে ওকে মেরে ফেলবে। কবিরাজ তখন বলে দেখেন, ওকে বাঁচাইতে আমি পারবো না, তবে আমার কাছে আরেকজন লোক আছে, সেই লোকের কাছে নিয়ে আপনারা দেখতে পারেন, তিনি হয়তো বাঁচাতে পারে। এরপরে ওই লোকের চিঠির মাধ্যমে আরেকজন কবিরাজের কাছে আমরা যাই এবং সেই কবিরাজের বাড়িও বরিশালে ছিল। যাওয়ার পরে তিনি অনেক গুণী একজন কবিরাজ, অনেক বয়স্ক একজন বুজুর্গ, তিনি হুজুর টাইপের একটু পীর সাহেব। ওনার কাছে যাওয়ার পরে উনি তখন মায়াকে বলল যে দেখেন, আমি এই ধরনের কাজগুলো করি না, আমি এগুলো অনেক আগেই ছেড়ে দিয়েছি, কারণ আমার কাছে আমার অনেক বয়স হয়ে গেছে, আমি এসব আর করতে চাই না। তবে আপনি যদি বলেন আমি আপনার জন্য করবো এই কাজটা, তবে এই কাজটা আমি করতে পারবো না, এটা আপনাকেই করতে হবে, কারণ এটা যে করছে সেটাতে সে আপনার নামটা সব বসায় দিছে, আপনার নাম দিয়ে কুফরি করে এই ছেলেটার এই অবস্থা করছে, এই ছেলেটার এই অবস্থা করছে আপনার নাম দিয়েই করছে, সুতরাং এটা থেকে আপনি ছেলেটাকে বাঁচাইতে পারেন। তখন মায়া কবিরাজকে বলে যে ঠিক আছে, তাহলে আপনি বলেন কিভাবে বাঁচাইতে হবে। কবিরাজ তখন মায়াকে এমন একটা কথা বলে যেটা শোনার পরে আমি আসমান থেকে পড়ি। কবিরাজ মায়াকে বলে যে ছোট বাচ্চা যেটা মারা গেছে, কতদিন আগে মারা গেছে, কবে মারা গেছে সেটা বড় কথা নয়, কিন্তু সেই ছোট বাচ্চা যেটা নবজাতক শিশু, অনেকের হয় না যে বাচ্চা হবার পর পরে মারা যায়, এরকম কোনো নবজাতক শিশুর কবরের থেকে ওই বাচ্চাকে যে মাটি দেওয়া হবে, মাটি দেওয়ার সময় যে দাফনের কাপড়টা ব্যবহার করতে হবে, যে দাফনের কাপড় ব্যবহার করবে, সেই দাফনের কাপড়ের একটু অংশ নিয়ে আসতে হবে এবং ওই কাপড়ের অংশটা এনে যদি কবিরাজকে দেওয়া হয়, কবিরাজ তাবিজ বানিয়ে দেবে, এই কথা মায়াকে বলে। এই কথা শোনার পরে তখন মায়া কবিরাজকে বলে ঠিক আছে আমরা এটা আনার ব্যবস্থা করব। মায়া আর আমি তখন আসতেছি, আমি খুবই অসুস্থ, মায়ার কাঁধে হাত দিতেছি, মায়া আমাকে এরকম করে হেঁটে নিয়ে নিয়ে হাঁটতেছে। আমি তখন আস্তে আস্তে করে মায়ারে বলতেছি যে মায়া, তুমি যে আমারে নিয়ে যাইতাছো, আমারে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি জানো যে এটা তুমি কবিরাজকে কথা দিলা, এটা তত সহজ কাজ না। আবার কবিরাজ একটা কথা বলে, যেই আনুক এটা আনতে হবে একেবারে মধ্যরাতে, যখন একেবারে হয় না যে রাত 12টা বা একদম মধ্যরাতে, গভীর রাতে গিয়ে কবর থেকে জিনিসটা উঠে আনতে হবে, সন্ধ্যা রাতে বা দিনের বেলায় আনলে হবে না। তখন আমি মায়াকে বললাম যে মায়া, এরকমটা তুমি কিভাবে করতে পারবা, এটা তো করা সম্ভব না, এমনটা করতে কি তুমি পারবা? ও আমাকে বলে আমাকে যে পারতেই হবে। ঘরে যাই, ঘরে যাওয়ার পরে আমার 2টা চাচা থাকে, পুপি থাকে, আমার ভাই থাকে, বোন থাকে, সবাই থাকে। মায়া সবাইকে বলে কিন্তু কেউ রাজি হয় না। আমার মাকে বলে, আমার বাবা তখন খুব অসুস্থ, মোটামুটি অনেকটাই অসুস্থ, হাঁটাচলা করতে পারে কিন্তু অসুস্থ। মাকে বলে, মা তখন বলে এটা কীভাবে সম্ভব, এত রাতের বেলায় কবরস্থানে যাওয়াটাই তো অসম্ভব। আমার ভাই বোনকে বললে তারা ভয়ে তখন কাঁপতে থাকে, চাচা জেঠু পুপি যারাই আছে প্রত্যেকের কাছে মায়া বলে যে এই জিনিসটা যদি আমরা কবর থেকে এনে দিতে পারি তাহলেই হচ্ছে আমরা মুসলিউদ্দিনকে বাঁচাইতে পারবো এবং এই বানমারা থেকে ওকে রক্ষা করতে পারবো। পরিবারের সবগুলো মানুষ তখন একই দৃষ্টি মায়ের উপরে দেয়, সবাই মায়াকে বলে মুসলিউদ্দিনের এই করুণ দশার জন্য আর কেউ দায়ী নয়, মুসলিউদ্দিনের এই খারাপ পরিস্থিতির জন্য একমাত্র তুমিই দায়ী, তুমি মুসলিউদ্দিনকে বাঁচাইবা, মুসলিউদ্দিনকে বাঁচানো এটা তোমার দায়িত্ব, তোমায় তাকে বাঁচাতে হবে। আমার মাও সেম
মায়ার দিকে তাকিয়ে একটা কথাই বলে, আজকে আমার ছেলের যে এই করুণ পরিণতি, আমার যুবক ছেলে যে মৃত্যুর ধার প্রান্তে এসে দাঁড়িয়েছে, এটা অন্য কারোর জন্য নয়, এটা শুধুমাত্র তোর জন্য। তোকে ভালোবেসে আমার ছেলে তোকে বারবার বলেছিল যে তুই ওর সাথে পালিয়ে আয়, কিন্তু তুই কেন পালিয়ে আসলি না? তুই এমন একটা সময় আসলি যে সময় আমার ছেলেটা মৃত্যুর ধার প্রান্তে পৌঁছে গেছে। ওকে তো আমরা আর বাঁচাইতে পারবো না, ও তো বাঁচবে না, ও তো মরে যাবে, ওর অবস্থা তো খারাপ হয়ে গেছে। এখনও সময় আছে, তুই আমার ছেলেকে বাঁচা। কোথায় বাচ্চা মারা যায় খবর নে, এবং খবর নেওয়ার পরে তুই সেই বাচ্চার দাফনের কাপড়ের কবর থেকে তুই দাফনের কাপড়ে উঠে আনবি। মায়া বলে, ঠিক আছে, যেহেতু আমার জন্যই মসজিদের এরকম অবস্থা হয়েছে, তাহলে এই কাজটা আমিই করব। পরে রাতের অন্ধকারে আমি মায়াকে বলি, মায়া তুমি একটা মেয়ে মানুষ, তুমি কিভাবে রাতের বেলায় কবরস্থানে গিয়ে সেখান থেকে তুমি দাফনের কাপড় নিয়ে আসবা? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো বাঁচবা না, এটা তুমি কেন করবা? ও আমাকে বলতেছে, এটা করা ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় নাই, কারণ কেউ তো এই কাজটা করবে না। আমি যদি তোমার পরিবারের মানুষদেরকে বলি তারাও করবে না, আমি যদি অন্য কোনো পরিবারের মানুষের কথা বলি তারাও করবে না। আমাকে এটা আমার নিজেকেই করতে হবে, এবং আমার নিজেকেই তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে হবে। আমাকে ছাড়া কেউ তোমাকে এই বিপদ থেকে বাঁচাইতে পারবে না। আমি তখন বললাম, মায়া তুমি এমন করে বইলো না, তোমার যদি কিছু একটা হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছাড়া আমি একটা সেকেন্ডও বেঁচে থাকতে পারবো না। মায়া তখন আমাকে বলতেছিল যে ঠিক আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু এই পর্যন্ত কোথাও বাচ্চা মারা যায় নাই, কোনো বাচ্চা মারা যাওয়ার খবর আমরা পাই নাই। প্রায় এখানে 15-16 দিনের মতো কেটে যায়। 15-16 দিন পরে আমাদের গ্রাম পরে আরও 3টা গ্রাম দূরে, অনেক দূরে, সেখানে হচ্ছে একটা বাচ্চা মারা গেছে, ওরকম একটা খবর আমরা পাই, নবজাতক শিশু মারা গেছে। তো এরকম একটা বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার পরে মায়া সেই গ্রামে যাবে, এবং যেখানে বাচ্চা কবর দিয়েছে মায়া দিনের বেলায় সেই জায়গাটা দেখে আসছে, এবং রাতের বেলায় ওখানে গিয়ে মায়া সেই কবর থেকে দাপনের কাপড় উঠে আনবে। আমি তখন মায়াকে বলতেছিলাম যে এই কাজটা তুমি ভুলেও করো না, এটা কোনো অবস্থায় সম্ভব না, এটা করতে গেলে তুমি মরে যাবা, তুমি এমন কাজটা করো না। মায়া আমাকে বলতেছিল যে দেখো, এই কাজটা না করলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি তখন আমার ছোট ভাইটারে বললাম যে একটা কাজ কর, তুই তোর ভাবির সাথে যা, তোর ভাবি ওইখান থেকে এই জিনিসটা আনতে যাবে, তুই চাইছ। বলে না। রাতের অন্ধকারে মায়া তখন বোরকা পড়তেছে, কবরস্থানে গিয়ে কবরের ওই ছোট্ট নবজাতক শিশুর বাচ্চার দাফনের কাপড়ের অংশ আনার জন্য। আমি তখন ওকে বারবার নিষেধ করতেছি, তুমি আমার কথা শোনো, এরকম পাগলামি তুমি করো না, কারণ এটা করতে গেলে তুমি বাঁচবা না। ও আমাকে বলে, আমি এটা করবই, বাঁচবো মরবো সেটুকুন আমি জানি না, তবে আমাকে এই কাজটা করতেই হবে। শত বোঝানোর পরেও মায়া আমার বুঝে আসলো না। ও ঠিকই নিজের মাথায় যেটা আসলো, নিজের মেধায় যেটা আসলো, একইভাবে মায়া তখন দাফনের কাপড় ওঠানোর জন্য রওনা দিয়ে দিল, চলে গেল অদূর ওই কবরস্থানে। আমি তখন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ও তখন তসবি হাতে নিল, এবং কবর খোঁড়ার জন্য যে জিনিসগুলো দরকার হয় এগুলো সাথে করে নিয়ে ও তখন কবরস্থানের দিকে চলে যাচ্ছে। আমি তখন বসে আছি। রাত কাটতে কাটতে অনেক রাত হয়ে গেল, মায়া ঘরে আর ফিরে আসলো না। মায়া যখন ফিরে আসলো না, তখন রাতের অন্ধকারে আমি আমার বাবারে বললাম যে বাবা, এমন এমন ঘটনা, ও তো করতে গেছে, ও তো আর আসলো না। আমার আব্বা তখন আর গেল না, আমার আব্বাও গেল না, আমার আম্মাও গেল না, কেউ গেল না। দেখতে দেখতে সকাল হয়ে গেল, এবং সকাল হয়ে যাওয়ার পরে তখন পরিবারের সবগুলো মানুষ মিলে আমরা তখন দৌড়ে মায়ের ওই কবরস্থানে গেলাম, এবং কবরস্থানে যাওয়ার পর দেখতে পেলাম যে শাবল নিয়ে মায়া এসেছিল কবর খোঁড়ার জন্য, সেই শাবলটা পড়ে আছে, এবং কবর অর্ধেক পর্যন্ত খুঁড়ছে এটাও পড়ে আছে, এবং মায়া যে চটি পরে গিয়েছিল, মানে যেই জুতো পরে গিয়েছিল, সেই জুতো জোড়াও কবরস্থানের পাশে পড়ে আছে, কিন্তু মায়া নাই। আমি তখন মায়াকে দেখতে পাচ্ছি না, তখন চিৎকার করে আমি কাঁদতেছি, ও কোথায় গেল? আমরা গ্রামের তখন বিভিন্ন মানুষদেরকে জিজ্ঞেস করি যে রাতের বেলায় আপনাদের এলাকায় কি কোনো মানুষ আসছিল? তখন সবাই বলে যে না, আমাদের এলাকায় কোনো মানুষ আসে নাই, আমরা কাউকেই খুঁজে পাই নাই। তখন বিভিন্ন গ্রামে, ওই বাড়ির আশেপাশে যতগুলো গ্রাম ছিল, যতগুলো ঘর ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমি তখন মায়াকে খুঁজতেছিলাম, কোথাও মায়াকে পাওয়া যায় না। আমার মন তখন বলছিল যে মায়া কোথায় আছে এটা আর কেউ না জানুক, এটা ওর হাজব্যান্ড সাজু কবিরাজ জানবে। আমি পুরোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে লাস্ট পর্যন্ত ওই সাজু কবিরাজের বাড়িতে যাই, এবং আমি তখন খুব অসুস্থ। সাজু কবিরাজ আমার দেখে বলতেছে, কিরে তুই এখনও মরিস নাই, তোর তো মরে যাওয়ার কথা। আমি বললাম, কবিরাজ আর কেউ না জানুক, তুমি জানো যে মায়া কোথায় আছে। কবিরাজ তখন বলল, আমি জানি না, আমি কিভাবে জানবো? মায়া তো তোর কাছে চলেই গেছে, আমাকে তালাক করে দিছে, আমাকে ডিভোর্স করে দিছে, তোর কাছে চলে গেছে, তোর সাথে থাকবে, আমি কি করে জানবো? আমি বললাম, কবিরাজ তুমিই জানো আমার মায়া কোথায় আছে, তোমার কাছে আমি অনুরোধ করতেছি তুমি মায়ের আয়না দাও। কবিরাজ আমার বলে, আমি জানি না তোর বউ বেশি পাকনামি করতে কবরস্থানে গেছে কেন, একটা মেয়ে হয়ে এত সাহস দেখায় কেন?
আমি তখন বললাম মায়া কবরস্থানে গেছে, এটা আপনি কি করে জানছেন? উনি আমাকে বলে আমি আরও অনেক কিছুই জানি, তোর মায়া কোথায় আছে সেটাও আমি জানি, তবে তোর অবস্থা যা হইব মায়ার অবস্থা তাই হইব। আমি তখন বললাম যে আপনার দুইটা পায়ে ধরি, আপনি আমার এত বড় ক্ষতিটা কইরেন না। উনি আমার বলে জানা অন্য অনেক কবিরাজ আছে, অন্য কবিরাজদের কাছে গিয়া তুই তোর মায়ারে রক্ষা কর, দেখ না পারস কিনা। আমি চিৎকার করে কায়দা বলতেছি আপনি আমারে যা বলেন আমি আপনার তাই শুনবো, কিন্তু আপনি আমারে আমার মায়ের আয়না দেন, আপনি ছাড়া মায়েরে কেউ বাঁচাতে পারবে না। উনি আমার বলে আয়না দিতে পারি, একটা শর্ত আছে। আমি বললাম কী শর্ত? উনি আমারে 1 বিঘা জায়গা ওনার নামে লিখে দেওয়ার জন্য, মানে ধানি জমি 1 বিঘা ওনার নামে লিখে দেওয়ার জন্য বলছে। আমি তখন বললাম দেখেন জায়গা সম্পত্তি তো আর আমার কাছে নাই, টাকা পয়সা আমার কাছে নাই, এগুলো সবই আমার বাবার, যেহেতু আমার বাবা বেঁচে আছে, আমার বাবা ছাড়া তো আমি আপনাকে এসব দিতে পারবো না। উনি আমার বলে তোর বাবা বেঁচে আছে, তোর বাবার কাছে যা, গিয়ে তোর বাবারে বল। আমি তখন বাবার কাছে আসি, বাবাকে যতভাবেই বলি, আমার বাবা বলে বাবার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না এই ধানি জমি কবিরাজের নামে লিখে দেওয়া, সে দিতে পারবে না। পরিশেষে যেই কবিরাজটা আমাদেরকে এই বুদ্ধিটা দিয়েছিল, বয়স্ক বৃদ্ধ পীর, যিনি বলেছিল যে মায়া যদি কবরস্থানে যায়, কবরস্থান থেকে এই জিনিসটা নিতে পারলে ওকে বাঁচানো যাবে, একইভাবে আমি তখন সেই কবিরাজের কাছে আবার যাই এবং কবিরাজের কাছে গিয়ে বলেছি এমন এমন ঘটনা, আমার বউ তো রাতের বেলায় গেল, পুরোটা বিস্তারিত ঘটনা তাকে খুলে বলে। ও আমাকে বলে এই যে সাজু কবিরাজ যে লোকটা অনেক খারাপ, অনেক খারাপ একটা লোক, সেই আপনার বউ যে ওখানে গেছে আপনার বউয়ের পিছনে জিন চালান করে দিয়েছে, এবং জিন চালান করে দেওয়ার পরে সেই কবরস্থানে আপনার বউয়ের সাথে জিন শোয়ার হয়ে যায়, আপনার বউ এখনও আছে তবে পাগল অবস্থায় আছে। আমি তার আনতে পারবো না, আপনি কবিরাজকেই ধরেন, কারণ আপনার বউয়ের ব্যবহৃত অনেক জিনিস ওর কাছে আছে, ও এগুলো দিয়েই আপনার বউকে আবারও নতুন করে বান মারছে, যেটা আপনারে মারছে এটা আপনার বউরেও মারছে, এবং আপনার বউ এখন পাগল বেশে রাস্তা রাস্তায় হাঁটতেছে, যেখানেই আছে পাগলের মতো রাস্তা রাস্তায় হাঁটতেছে, মেয়েটাও বাঁচবে না। আমি তখন বাড়িতে এসে আমার আব্বার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে আব্বা আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি যেমনি পারেন সাজু কবিরাজের হাত থেকে মায়ারে বাঁচান। আমার আব্বা কোনো কথাই শোনে না, প্রয়োজনে আমি লাস্টে বিষ খাওয়ার জন্য বিষের বোতল হাতে নিয়ে আমি মরে যাব, আপনি জায়গাটা লিখে দেন। শেষ পর্যন্ত আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে লাস্ট পর্যন্ত রাজি হয় জায়গা লিখে দেওয়ার জন্য, এবং একইভাবে আমার বাবা তখন সাজু কবিরাজকে জায়গা লিখে দেয়, এবং জায়গাটা লিখে দেওয়ার 21 দিন পরে তখন মায়া পাগল বেশে একদিন বাড়িতে আসে, একেবারে পাগলের মতো চুল টুল ছেড়ে একেবারে পাগল হয়ে বাড়িতে আসে। মায়াকে দেখার পর আমরা কেউ চিনতে পারি না, ওকে গোসল করাই এবং মায়াকে আমি সুস্থ করি। আলহামদুলিল্লাহ আমিও তখন আস্তে আস্তে করে সুস্থ হই, আমিও ভালো হই, মায়াও ভালো হয়। সময়গুলো ঠিক এমন করেই কাটতেছে। মায়া কখনো মা হইতে পারতেছে না, কখনো মানে ও মা হতে পারে না। কেন যে মা হইতে পারে না, ওর যে কী সমস্যা এটা বুঝি না। আমরা অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাই, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে কাজ হয় না, ও আর ভালো হয়ে ওঠে না। সময়গুলো ঠিক এমন করে যেতে যেতে বেশ কিছুদিন কাটে। আমাদের মাঝে অনেক রোমান্টিকতা, অনেক প্রেম, অনেক ভালোবাসা, আমরা দুজনকে যথেষ্ট পরিমাণের বুঝি। আমাদের মাঝে অনেক প্রেম ভালোবাসা থাকে, এরকম করে আমাদের সময়গুলো সামনের থেকে কাটতেছিল। যাই হোক দিন আর রাতগুলো এইভাবে কাটতেছে। আল্লাহ হয়তো একটু সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, আমি মায়াকে নিয়ে ভালো থাকবো এই দৃষ্টিতে আল্লাহ মনে হয় আমার উপর একটু রহমত করেছে। এইভাবে যেতে যেতে একদিন হলো কি তখন আমি কী করলাম, একটা দোকান দিয়েছিলাম আমাদের বাজারের ওখানে। তো বাজারের ওখানে দোকান দিয়েছে, তখন বৃষ্টি হইতেছিল, মানে গুড়ি বৃষ্টি পড়তেছে। রাত তখন আনুমানিক প্রায় 7টা থেকে 8টা বাজে। তো যেহেতু গুড়ি বৃষ্টি হয় সে সময় কাস্টমার আবার অত একটা থাকে না, মানে অত বেশি কাস্টমার পাওয়া যায় না, এবং কাস্টমার না পাওয়া যাওয়ার কারণে আমি তখন সন্ধ্যার দিকে দোকানটারে বন্ধ করে দিলাম। যেহেতু মায়া ঘরে একা আছে, ও তখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, অনেকটাই ভালো আছে, আমিও ভালো হয়ে গেছি। তো কবিরাজ আর আমাদের কোনো ঝামেলা করে নাই। পরে আমি মায়ের কাছে আসবো এই জন্য আমি তখন দোকানটাকে সন্ধ্যার দিকে বন্ধ করে দিলাম। দোকানটাকে সন্ধ্যার দিকে বন্ধ করে দিয়ে দোকানের একজন কর্মচারী ছিল, ওরাও বললাম ঘুরে বৃষ্টি পড়তেছে, তুইও বাড়িতে চলে যা। তো আমি তখন ছাতা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম। তো গ্রামের ওই রাস্তা, তো গ্রামের রাস্তাটা এমন একটা রাস্তা, তো আধা কাঁচা আধা পাকা ওরকম রাস্তা। তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটা সাপ আমার পায়ে, মানে সাপের আমার পায়ে পড়ে, এবং পায়ে পড়লে আমি অন্য পা দিয়ে, মানে আমার বোট জুতা ছিল পায়ে, আগের দিনের যে খরমগুলো ছিল, মানে বোট খরম ছিল, আমি ওটা দিয়ে সাপের লাথি মারার পরে সাপটার মানে মাথার মধ্যে লাথি পড়ছে, সাপ চলে গেছে, মানে পুকুরের দিকে পড়ে গেছে। আমি তখন রাস্তা দিয়ে হাঁটতে বাড়িতে চলে আসছি, এবং বাড়িতে এসে মায়েরা বলতে যে মায়া এমন ঘটনা, এই আমি তো এরকম একটা সাপ, এই আমার এরকম আমি ওটারে পাড়া দিছি, এরপরে লাথি মারছি। ও আমারে বলতেছে যাই হোক এই সমস্যা না। তখন ও মোটামুটি একটু দোয়া দূরে পারতো, ওই যে ওর স্বামীর সাথে থাকতে সাজু কবিরাজের সাথে থাকতে একটু পারতো। ও তখন দোয়া টোয়া বইরা আমারে ফু দিতেছে।
আমার ফোন দিতেছে এবং বলতেছে সমস্যা নাই, আল্লাহ সেবা করবো, আল্লাহ ভালো করবো। আমার গায়ে মুখে ফটো দিয়ে দিতেছে, ব্যাস আলহামদুলিল্লাহ। আমিও তখন একটু ভালো হইলাম। হওয়ার পর আমি তখন শুইছি, আমি মানে খাবার খাইছি, খাবার খাওয়ার পর আমি শুইছি। তো মায়ের ওই দিন ভালো লাগতেছে না, ও বলতেছে আমার কেমন জানি লাগতেছে, পিঠে ব্যথা করতেছে, ও শুইতে পারে নাই। না শুইতে পারে ও পাকঘরে গেল, পাকঘর থেকে এরকম করে আসতেছে। আমার বাবা আবার অনেক রাত পর্যন্ত, আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওই মুন্সি মিয়ার দোকান, ওই মুন্সি মিয়ার দোকান অনেক রাত পর্যন্ত আমার আব্বা এখানে আড্ডা টাড্ডা মারে, তারপরে বাবা আসে। বাবার বয়স হয়ে গেছে, মানে হাতের লাঠি আছে, ওই লাঠি দিয়ে বাবা তখন মানে বাজারে যায় এবং মানে ওই দোকানে যায়, দোকান থেকে আসে। তো এমন সময় হলো কি, আমার আব্বার হাতে আবার হারিকেন ছিল, হারিকেন দিয়ে আমার আব্বা আসতেছে মনে হয় বাজার থেকে বা কিছু একটা। ওই সময় মায়া তখন হঠাৎ করে একটা চিৎকার দিছে, এত জোরে একটা চিৎকার দিল। চিৎকার দেওয়ার পর আমি তখন শুয়ে আছি, আমার একটু ঘুম আসছে। আমি ঘুম থেকে উঠছি, উঠেই দৌড় দেওয়া মানে পাকঘরের দিকে যাই, দেখতে যে মায়া পাকঘরে শুয়ে আছে। মায়ের জড়াইয়ে ধরছি, এবার পিছন থেকে মানে পাকঘরের সামনেই শুনতেছে আমার আব্বা চিৎকার করতেছে এবং আব্বা কি জানি পিটাইতেছে জোরে জোরে। এবার মায়ের এই অবস্থা দেখে মায়ের মুখ দিয়ে অনেক ফেনা বেরোইতেছে। আমি এখান থেকে মায়ের রেখে দৌড়ে ঘর থেকে বেরিয়ে দেখতেছি আমার বাবা হাতে জানি কি জানি পিটাইতেছে, মানে লাঠি দিয়ে এমনভাবে পিটাইতেছে। পরে আমি গিয়ে দেখতেছি আমার বাবা একটা সাপেরে মারতেছে। বাবার এই হাতের লাঠি দিয়ে, হারিকেন আছে হাতে, হারিকেন দিয়ে সাপ পিটাইতে আছে। পরে আমি আসলাম, মায়ের দেখলাম বলে যে বাবা এমন এমন ঘটনা, সাপের আমার বাবা এখানে মারিয়ে ফেলছে, মানে একদম মানে পিটাই মেরে ফেলছে। মায়ের কাছে দেখছি মায়ের মুখ দিয়ে রক্ত মায়ের মুখ দিয়ে ফেনা বাড়িতেছে এবং মায়ের পায়ের ভিতরে সাপের কামড়, রক্ত বেরিয়েছে, এমনভাবে কামড় দিয়েছে যে রক্ত বেরিয়ে গেছে। এবং এই অবস্থার ভিতরে পরে আমি কি করলাম, এমন অবস্থার ভিতরে তোর ওঝা পাই না, আমাদের এলাকাতে ওরকম কোনো সাপের কোনো ওঝা নাই। পরে আমরা কবিরাজ খুঁজতেছি রাত্রে প্রায় 1টার দিকে আমরা তখন কবিরাজ খুঁজে পাই, কারণ তখনকার আসলে ওই কবিরাজ ওঝা এগুলো তো সহজে পাওয়া যেত না, বা মোবাইলের ইন্টারনেটের মানে মোবাইলের জামানা ছিল না যে ফোন করে আনবো, গিয়ে তারপরে আনতে হয়। অনেক দূর পর্যন্ত আমাদের এলাকার এক লোক সাইকেল চালিয়ে গিয়ে তারপর কবিরাজ আনছে। তখন কবিরাজ মায়ের হাত ধরে বলতেছে যে উনি তো আর বেঁচে নাই। আমি কবিরাজকে বললাম যে কবিরাজ কি বলেন, বেঁচে নাই মানে? বলো উনি তো আর বেঁচে নাই, ওই তো মারা গেছে। তখন আসলে মানে কি যে করবো আর কি যে বলবো বুঝতে পারতেছিলাম না। চোখের পানিগুলো তখন অজরে ঝরতেছে। স্বপ্ন চিন্তা করতে পারি নাই যে মানুষটাকে এত ভালোবাসি, সে মানুষটাকে এভাবে হারাবো। চারদিক থেকে আস্তে আস্তে ফজরের আজান বেশি আসতেছে। সকালের ওই মুখরিত ফজরের আজান চারপাশে আমি শুনতেছি, আজানের শব্দে তখন গ্রামের প্রায় সব মানুষগুলো এক এক করে আসতেছে। এই গ্রামের মানুষের ভিতরে আমাদের একজন মুন্সি ছিল, মানে আমাদের গ্রামের সবচেয়ে বয়স্ক একজন মানুষ, মুন্সি মোল্লা বলে ওনারে। ওই মুন্সি মোল্লা তখন বলে বসলো যে একটা কাজ করো, এরকম সাপে কাটা রোগী, সাপটাও যেহেতু আছে, রোগীটাও যেহেতু আছে, আর চারিদিকে অনেক পানি, এই পানির মধ্যে তো আর ওরে মাটিয়ে দেওয়া যাবে না, মানে প্রচুর বৃষ্টি, মানে চারদিকে পানি একদম থই থই করতেছে, আমাদের বাড়িতেও পানি উঠে গেছে। উনি বলতেছে নদীর পাড়ে গিয়া কলা গাছ কেটে উপরে কলা পাতা বিছিয়ে ওর লাস্টারে একটা সাদা কাপড় দিয়ে ঢাইকা, আর এই যে সাপটা মারা গেছে ওই সাপটারও সাথে রাইখা ওরে ওই নদীর পানিতে ছাইরা দাও। সম্ভবত হয় যদি মায়া লাগে অন্য কোনো না কোনো একটা সাপ এসে ওর বিষ নিয়ে হয়তো ওরা বাঁচাইতে পারে, অথবা যদি কোথাও উঁচা কোনো জায়গা, এই বেলাটা বাঁচতে বাঁচতে উঁচা কোনো একটা জায়গায় যায়, সেখানে গেলে হয়তো সেখানকার মানুষ ওকে মাটি দিবে। তা আমাদের এখানে তো মাটি দেওয়ার কোনো জায়গা নেই, কারণ সব জায়গায় তো পানিতে ডুবে গেছে, মাটিটা কোথায় দিব? তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, সাপের যদি মায়া লাগে অন্য কোনো একটা সাপ এসে হয়তো ওর বিষটা নিয়ে ওকে বাঁচাইতে পারে। আবার আমি এটাও শুনেছিলাম যে এরকমও অনেক হয় যে অনেক সাপে বিষ নিলে নাকি বাঁচানো যায়। মানুষের ওই মুখের কথায় তখন আমি কি করলাম, আমি ঠিকই মায়াকে তখন কলা গাছ কেটে, আমরা সবাই মিলে কলা গাছ কাটলাম এবং কলা গাছ কেটে সে কলা গাছের ভেরকা বানালাম। ভেরকার উপরে কলা পাতা বিছিয়ে এক পাশে মায়াকে রাখলাম সাদা কাপড়ে পেঁচিয়ে, এবং অন্য পাশে ওই সাপটাকে রেখে তখন ওরে আমরা নদীর পানিতে ছেড়ে দিলাম। ভাবলাম যে সামনের দিকে যাচ্ছে, হয়তো কোনো না কোনো একটা সময় বেঁচে ফিরে আসবে। কিন্তু এই যে মায়ার নৌকার ভেড়াটা দেখতে দেখতে আমার কাছ থেকে এত দূরে চলে গেল, ও আর ফিরে আসলো না।
আমি ওকে আর ফিরে পেলাম না। বাবা মা ধরে টরে আমাকে মাসখানেক পরে আরেকটা বিয়ে করালো। ঘরের বউ রেখে দিনের পর দিন আর রাতের পর রাত আমি নদীর পাড়ে এসে বসে থাকি। এই বুঝে মায়া আসছে, এই বুঝে মায়াকে দেখলাম, এই বুঝে মায়া আমার সামনে আসলো। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মায়াকে মিস করি, কিন্তু মায়াকে আমার আর পাওয়া হলো না। এরপর যাকে বিয়ে করলাম সেই বউ রেখে যখন 24 ঘন্টা এসে এরকম খালের পাড়ে দাঁড়িয়ে থাকি, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকি, এমন দৃশ্য আমার এই বউটা সহ্য করতে পারলো না। শেষে যাকে বিয়ে করলাম সে নিজে আমাকে ডিভোর্স করে চলে গেল। তারপর থেকে আজকে প্রায় এতগুলো বছর, আজ আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বয়স্ক হয়ে গেছে। এখনও মাঝে মাঝে আমি এই খালের পাড়ে এসে বসে থাকি, এখনও মাঝে মাঝে আমি এই খালের পাড়ে এসে বসে থাকি যে আমার ভালোবাসার মানুষটা হয়তো আমার কাছে আসছে, হয়তো তারে পাবো। আপন ভাই, মাঝে মাঝে এই নদীর পাড়ে বসে আপনার জীবনের গল্পগুলো শুনি। আজ আমার বাবার সম্পদ খাওয়ার মানুষ নাই, আমার আব্বার কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু কে খাবে এই সম্পদ? আমার ভাইয়ের ছেলেরা আছে, আমার বোনের মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা কত সুন্দর করে চলাফেরা করে, তারা কত সুন্দর করে ঘুরে, আমার দেখতে কত ভালো লাগে। কিন্তু ভাই, আমার জীবনে কোনো শান্তি নাই। আমি মৃত্যুর ধার প্রান্তে এসে পৌঁছেছি। প্রত্যেকটা রাতে এই নদীর পাড়ে বসে বসে আপনার জীবনের গল্পগুলো শুনে আমার খুব ভালো লাগে। বলতে পারেন এক কথায় নদীর পাড় আর আপনার এই গল্পগুলো আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। বরিশালের এক প্রত্যন্ত গ্রামের এক বৃদ্ধ লোক আমি। খুব কষ্ট করে আমাদের এলাকার এক ছেলের মাধ্যমে আপনার ফোন নাম্বারটা নিলাম এবং সেই মাধ্যমে আপনাকে ব্যাপারগুলো জানালাম। যদি কখনো বরিশালে আসেন, আমার এই নদীর পাড়ে একটু ঘুরে যাবেন। মানুষ তো তার ভালোবাসার মানুষের কবরের দিকে তাকিয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু আমার তো এরকম একটা কবরও নাই যেটার দিকে তাকিয়ে আমি অন্তত আমার মনটাকে সান্ত্বনা দিতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত বরিশালের একজন বর্তমানে বৃদ্ধ, তিনি মুসলিউদ্দিন, যার বয়স প্রায় উনি আমাকে যেটা বলে যে 65 থেকে 70-এর কাছাকাছি, অনেক বয়স্ক একজন মানুষ। এবং তার গল্পটা আজ থেকে অনেক বছর আগে। বর্তমান জেনারেশনে যারা আছেন তারা এই ব্যাপারটা শুনলে হাসবেন যে কলা গাছের উপরে কলা পাতা বিছিয়ে তারপরে সাপ আর বউকে একসাথে ভাসিয়ে দিল। আসলে এরকম একটা ঘটনা না। আমি তো আসলে মানুষের লাইফ স্টোরি পড়ি, অনেক পুরনো গল্পগুলো পাই, সেখান থেকে দেখতে পাই। অনেক সময় যখন এরকম হইতো যে মাটি দেওয়া যায়, তখন অনেক সময়, এখন কিন্তু আর আগের মতো বন্যা হয় না। আমরা কিন্তু 2004 সালে, 2004-এর দিকে 2004-এ লাস্ট বন্যা দেখেছিলাম। বন্যা এরপর থেকে সিলেটে বন্যা হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে এইভাবে বন্যা হয়নি। কিন্তু পুরো বাংলাদেশও ডুবে গিয়েছিল এবং মানুষ লাইক এরকমও ছিল 91 বন্যায় আমি শুনেছিলাম যে মানুষ গাছের উপরে বসবাস করেছিল, মানে গাছের উপরে বসেছিল, এত পরিমাণের বন্যা। বাট যাই হোক, পরিবর্তন হলো, ডেভেলপ হলো, সেই থেকে আর এখন আর ওরকম বন্যা আমরা দেখতে পাই না। কিন্তু সেই বন্যার ভিতরে যদি কোনো মানুষ মারা যেত, তাহলে একইভাবে কলা গাছ কেটে বেরকা বানিয়ে, মানে কলা গাছের ভেলা বানিয়ে সেই কলা গাছের ভেলার উপরেই কিন্তু লাশটাকে ভাসিয়ে দিত। কলা গাছটা ভাসতে ভাসতে হয়তো কোনো একটা জায়গায় গিয়ে যেত, যেখানকার মানুষরা ধরে এই লাশটাকে মানে সেখানে মাটিয়ে দিত। এরকম একটা না, অহরহর ঘটনা আছে যেটা সমাজে ঘটে থাকে। যাই হোক, আমি